হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। ভাইয়া, নিলয় এখন আমার কাছে বন্দি। নেহা বাড়িতে চলে আসে। সে বাড়িতে এসে সোজা তার ভাইয়ের রুমে যায়। জিশানকে ঘুম থেকে ডেকে তুলে কথাটা বলে। জিশানের চোখ মুখ যেন খুশির এক ঝিলিক দিয়ে উঠল। ডান পায়ে সে একদমই শক্তি পায় না, প্রচণ্ড ব্যথা অনুভব হয় তার। কোনো রকমে শোয়া থেকে উঠে নেহাকে কাছে ডাকে। নেহার মাথায় হাত রেখে বলে, আমার কাজটা তুই করে দিলি। ওর লাশটা কোথায়? আমি ওর লাশটা দেখতে চাই বোন। ওকে এখনো মারিনি আমি। কেন মারিসনি? ওকে মারার আগে তাকে নিয়ে একটু খেলতে চাই আমি। ভুল করছিস তুই। ওকে তুই চিনিস না রে। ওকে যত দ্রুত পারিস মেরে ফেল, না হলে না হলে সে আমাকে মারবে, তাই তো। না, নিলয় আমাকে মারতে পারবে না। সে আমার সামনে কখনো মাথা তুলে তাকাবে না, সেটাই ব্যবস্থা করব। আর ওকে মারবো, তবে তোমার মতো কষ্ট দিয়ে। তুমি যেমন রোজ কষ্ট পাও, তেমন সেও কষ্ট পাবে। ওকে ভালোবাসা দেখিয়ে সরে এসেছি। ওকে আমার মায়াজালে আটকে নিয়েছি ভাইয়া। সে চাইলেও বের হতে পারবে না। শরীরের ক্ষতটাকে মেনে নেওয়া গেলেও মনের ক্ষতটা মানা অনেক কঠিন। ওকে আমি কষ্ট দেব শরীরে নয়, মনের গভীরে। তুমি চিন্তা করো না, সে আমার কিছুই করবে না। আমাকে রোজ দেখবে আর জ্বলবে। মাইন্ড গেম আমিও পারি। এখন থেকে আমি না হয় ওর সাথে মাইন্ড গেম খেলবো। জিশান আর কিছু বলে না। নেহার দিকে শান্তির এক দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জিশানের সাথে নিলয়ের পুরনো শত্রুতা আছে। জিশান এজন্য নেহাকে বারবার নিলয়কে ধরার বা মানার জন্য বলতো। জিশানের সাথে নিলয় যা করেছে এবং কেন করেছে সেটা কেবল জিশান ও নিলয় জানে। নেহা এসবের কিছুই জানে না। যাই হোক, জিশান এখন হেসে বলে, আচ্ছা বেশ, আমিও চাই নিলয় কষ্ট পাক, যন্ত্রণাতে মরুক সে। তবে আমি একবার ওকে দেখতে চাই। হুম, দেখবো, সময় হোক। নিলয়কে তো আমি তোমার সামনে আনবই। তুমি চিন্তা করো না ভাইয়া, তুমি রেস্ট নাও। ঠিক আছে, সাবধানে থাকিস। আর হ্যাঁ, নিলয়ের থেকে নিজেকে কিছুটা দূরে রাখিস। নেহা কিছু না বলে চলে আসে। নিলয়কে কিভাবে শাস্তি দেওয়া যায় সেসব ভাবতে থাকে নেহা। তখনই মনে পড়ে নিলয়ের একদম স্বাভাবিক থাকার চেহারাটা। এত কিছু হলো অথচ নিলয়ের একেবারে জন্য মন খারাপ হলো না। কিন্তু কেন? সে কি করতে চাইছে? তবে কি সত্যি নিলয়কে বাঁচিয়ে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? নেহা অনেকটা সকালেই থানায় চলে আসে। নিলয় ধরা পড়েছে, এটা আন্ডারওয়ার্ল্ডের সবাই না জানলেও আন্ডারওয়ার্ল্ডে থাকা রাজ নামের একজন ভয়ঙ্কর লোক জেনে গিয়েছে। সে কয়েকটা গাড়ি নিয়ে থানার সামনে এসে নেহার জন্য অপেক্ষা করছিল। নেহা গাড়ি থেকে নেমেই দেখে রাজের লোকেরা দাঁড়িয়ে আছে। রাজকে নেহা ভালো করেই চেনে, তবে রাজ জানে না নিলয়ের পরে নেহার টার্গেট এই রাজ। নেহাকে দেখা মাত্রই রাজ এগিয়ে এসে নেহার দিকে। হ্যালো নেহা, তোমাকে দেখে গর্ব হচ্ছে। গর্ববোধ না করলেও চলবে। নিলয়ের পরে তোর পালা, রেডি থাকিস। নিলয় তো একটা বোকা। আমি নারী তো নয়, টাকাতে বিশ্বাসী। এবার পুরো আন্ডারওয়ার্ল্ড আমার, আর তুমি আমার কিছুই করতে পারবে না। তবে তোমাকে ধন্যবাদটা দিতেই হবে। আমার পথকে কত সহজ করে দিলে জানো? এই সালা নিলয়ের জন্য আমি ঠিকমতো ড্রাগস বিজনেস, নারী পাচার, ছিনতাই করতে পারতাম না। এখন সব সহজ হয়ে গেছে। প্লিজ নিলয়কে হয় মেরে ফেলো, নয়তো তাকে সারা জীবন জেলখানাতেই আটকে রাখো। মানে? মানে কিছুই না, তবে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে তুমি কিছুই করতে পারবে না, কারণ প্রমাণ নেই তোমার কাছে। বাংলায় একটা প্রবাদ আছে, জানিস তো? বেশি বড় হলে ঝড়েই সে পড়ে যায়। বেশি লাফাস না। নিলয়কে ঠিকমতো বুঝিয়ে দেই আমার ক্ষমতা, এরপর তোর পালা। আহা, বাদ দাও। খুশিতে তোমার জন্য টাকার মিষ্টি এনেছি। বলো, কত চাই তোমার? নিলয়কে সারা জীবন ভিতরে রাখার জন্য কত চাই তোমার? তোর বুকে না পিস্তলের সব কয়টা গুলি ঢোকাতে চাই, দিবি নাকি? রাজ চুপ হয়ে যায়। বুঝে যায় নেহা দুর্বল মনের পুলিশ নয়। নেহাকে হাত করা রাজের কাছে
বেশ কঠিন ব্যাপার। নেহাও আর কিছু বলল না। সে থানার মধ্যে প্রবেশ করে। নিলয়ের পরে আন্ডারওয়ার্ল্ডের আরেকজন বড় লেভেলের খেলোয়াড় বা মস্তান। এর নাম রাজ মাহমুদ। নিলয়ের জন্যই সে খারাপ কাজ করতে পারতো না, কিন্তু নিলয় অ্যারেস্ট হওয়ার পরই রাজ যেন খুশিতে আন্ডারওয়ার্ল্ডে নিজের করে নিতে চাইছে। রাজ সব রকমের খারাপ কাজ করত, যা নিলয় সরাতে আরও সহজ হয়ে গিয়েছে। রাজের লোক মুরাদ এসে বলে, ভাই, এই মাইয়া পুলিশ আপনার সাথে এমন করে কথা বলল, কিছু বললেন না? বহুত তেজ কিন্তু ওর। সময় আসুক, বেটিকে দেখাবো হিংস্রতা কাকে বলে। নজর রাখ ওর ওপর। সময় ও সুযোগ বুঝে তুলে নিয়ে যাবি। সালি আমাকে সাহস দেখায়, আমাকে মেজাজ দেখায়, ওরে যে কি করব সে জানেই না। ওকে ভাই। সবাইকে বল আজকে পার্টি হবে। আজ থেকে আমরা পুরো আন্ডারওয়ার্ল্ড লিড করব। দেশের বাইরে যত মাফিয়া আছে সবাইকে খবর দে। বাংলাদেশে বিজনেস করতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে। নিলয় আউট, রাজ ইন। ঠিক আছে ভাই। চল সবাই। রাজেরা থানার সামনে থেকে চলে আসে। নেহা থানায় প্রবেশ করে, সাব্বিরকে ডাকে চিৎকার করে। সাব্বির এগিয়ে আসে। এই রাজের ওপরে নজর রাখো। রাজ সব ধরনের ক্রাইম করে। ওটাকে প্রমাণ সহ পেলে ডাইরেক্ট এনকাউন্টার করব। শালা আসে আমাকে টাকার মিষ্টি খাওয়াতে। নেহা তার টেবিলে আসে। টেবিলের উপর টবিটা রেখে নিলয়ের দিকে তাকায়। নেহা দেখে নিলয় দেয়ালে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে, মুখটা শুকনো। নেহা এগিয়ে যায়, নিলয়কে কিছু বলতে যাবে তার আগে নিলয় বলে, সাল 2018 জিসানের গার্লফ্রেন্ড তিন্নিকে পাচার করে রাজকে সেদিন মেরেছিলাম। ও কিছুটা খুঁড়িয়ে হাঁটে, ডান পায়ে গুলি লাগে ওর। মেরেছিলাম তো বুকে। ওর লোকই সামনে চলে আসে। রাজ কিন্তু যে কোনো কিছু করতে শুরু করে দিবে। আমেরিকান মাফিয়া ডেভিড জনসন এই দেশে ড্রাগস আর অস্ত্র সাপ্লাই দিতে চাইতো। প্রয়োজনে তাকে দিতে হবে 100 নারী। ইউরোপে বাংলাদেশে মেয়েদের চাহিদা অনেক। তারা বড় বড় ডিলারের মনোরঞ্জনের জন্য এদেশের নারীদের পাচার করে, যেটার সাথে জড়িত রাজ, যা বিগত 5 বছর ধরে আমার জন্য করতে পারে না। আমি তোমাকে মারিনি, কিন্তু রাজের থেকে সাবধান। সে হয়তো তোমাকে মারবে, না হয়তো পাচার করবে। নিলয় এক নাগাড়ে কথাগুলো বলে থামলো। নেহা এতক্ষণ নিলয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। নেহা কিছু না বলে বাহিরে চলে আসে। সাব্বিরের সাথে কথা বলে তার ভাই জিশানকে কল করে। জিশান নেহাকে আরও রাগ বাড়িয়ে দেয় নিলয়ের প্রতি। নেহা ভিতরে আসে। নিলয়কে উদাস হয়ে বসে থাকতে দেখে নেহা বলে, কেমন আছিস? শেষ তো তোর সব মাস্তানি। এখনই আমাকে সরি বলে নে, মাপ চেয়ে নে তোর ভুলের জন্য। তোকে এক্ষুনি ছেড়ে দেব। শোন, তোর মুখটা দেখে সত্যি অনেক মায়া হচ্ছে এখন। এভাবে তোকে আমি দেখব কখনো ভাবতেই পারিনি। ইস, মুখটা কি শুকনো লাগছে। নিলয় কিছু বলে না। এক পা ভাঁজ করে আরেকটা সামনে বাড়িয়ে নেহার দিকে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবারও চোখ সরিয়ে নেয়। নেহা অবাক হয়ে নিলয়ের দিকে চেয়ে থাকে। নিলয়ের এমন নেহাকে পাত্তা না দেওয়া ব্যাপারটা নেহাকে বেশি অবাক করছে। না, নিলয়কে অপমানিত করতে এসে সে বারবার নিজেই নিলয়ের কাছে অপমানিত হয়। নেহা বিরক্ত হয়ে লোহার শিখে হাত মুষ্টিবদ্ধ করে একটা কিল দেয়। নিলয়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, শোন নিলয়, সময় আমারও আসবে। অবাক হচ্ছি এত কিছুর পরও তুই কেন এমন চিন্তামুক্ত হয়ে বসে আছিস। তোকে চাইলে ফাঁসিতেও ঝোলাতে পারি। নিলয় হেসে ওঠে। নেহার দিকে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। নেহার কাছে ধীর পায়ে এগিয়ে আসে। কিছু সময় তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, সরি, তোমার ইচ্ছেটা পূরণ হবে না। একটা কাজ করো, গরম চা বিস্কুট সহ নিয়ে এসো। খুব খেতে ইচ্ছে করছে। তুমি কিন্তু চা বানাবে, বুঝলে? আমি রং চা খাই না। তোর চা? নেহা থেমে যায়। কথা বলতে বলতে রাকেশরা চলে আসে। নেহা যখন নিলয়কে কিছু বলতে যাবে তখনই সে শুনতে পায়, 1 মিনিট দাঁড়ান অফিসার নেহা। কোনো অপরাধীকে এভাবে থানায় এনে মারাটা ঠিক না। তাকে ধরেছেন, চালান করে দেবেন, কিন্তু আপনি সেটা করেননি। আপনি নিজের জন্য তাকে আটকে রেখেছেন। নেহা ঘুরে তাকায়, চমকে ওঠে। অবাক চোখেই তাকিয়ে থাকে ও। কিছু বলতে যেও যেন সে থেমে যায়।
বোকার মতো কিছু সময় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা টেবিলের সামনে চেয়ারে গিয়ে বসে। ইশারায় রাকিবকে বলে ফ্যানের জোরটা একটু বাড়িয়ে দিতে। রাকিব একবার নিহার দিকে তাকিয়ে ফ্যানের সুইচের দিকে চলে যায়। উকিল সাহেব, কাগজগুলো নেহাকে দেখান, সে চেক করে জানাক। নেহা তখনও আকস্মিক দৃষ্টিতে চেয়ে আছে ওর সামনে বসা লোকটার দিকে। উকিল অর্ডার পেয়ে কালো ফাইল থেকে কিছু কাগজ বের করে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা কোনো কথা না বলে কাগজটা হাতে নিয়ে চোখ বোলায়। কাগজটি নিলয়ের জামিনের কাগজ। নেহা কাগজটা রাকেশের হাতে দিয়ে গম্ভীর দৃষ্টিতে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকে। নেহা কি করবে, যা বলবে বুঝতে পারছে না। নিলয়ের বিরুদ্ধে প্রমাণ তার কাছে আছে, কিন্তু তবুও নিলয়ের জামিননামা কিভাবে আসে? তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কি হলো মিস নেহা, নিলয়কে ছেড়ে দিন। হুম, মিস নেহা নয়, মিসেস নিলয় বলুন তাকে। ঠিক, নিলয়কে ছেড়ে দাও। সরি স্যার, তাকে ছাড়তে পারবো না। সবাই অবাক চোখে নেহার দিকে তাকিয়ে আছে। মন্ত্রী সাহেব এভাবে সাধারণ পুলিশ কথা বলবে তা কেউ ভাবতেই পারেনি। নেহা আরও কিছু বলবে, তখনই খেয়াল করে আরও কয়েকজন লোক থানায় প্রবেশ করছে। পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এই থানার এমপি। নেহা চুপচাপ তাকিয়ে থাকে। এনারা সবাই মন্ত্রীর সাথে এসেছে, কিন্তু মন্ত্রী এসেছে নিলয়কে ছাড়তে। কিন্তু কেন? এত বড় একজন মস্তান হয়ে মন্ত্রী কেন তাকে ছাড়তে আসবে? কি হলো? তোমার সাথে বসে সময় নষ্ট কেন করছি? জলদি করো, হাতে সময় কম, নিলয়কে ছাড়ো। নেহা কিছুই বলছে না। সামনে বসা লোকটার মুখের দিকে সে বারবার তাকাচ্ছে। অবাক হচ্ছে সে। এতটা অবাক সে এর আগে কোনো দিন হয়নি। কারণ যিনি মন্ত্রী হয়ে নিলয়কে ছাড়তে এসেছে তিনি নেহার বাবা আদনান সাহেব। নেহা তখন থেকেই ভাবছে ওর বাবার সাথে এই মস্তান নিলয়ের কী সম্পর্ক, কেন তিনি ছাড়তে এসেছেন নিলয়কে, কি চায় তিনি নিলয়কেই বা কেন তিনি ছাড়বে? একজন মস্তানের সাথে তার বাবার কি সম্পর্ক থাকবে? ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আমাদের কাছে আছে, আমাদের অর্ডারও আছে তাকে ধরে আনার। ওকে, দাও প্রমাণ, আমরাও দেখি। উকিল সাহেব, প্রমাণ নাও। এখনই দিচ্ছি, আমাদের কাছেই আছে। 1 মিনিট দাঁড়ান, প্রমাণ নিয়ে আমাদের পুলিশ এখনই চলে আসবে, তার কাছে আছে সবকিছু। আচ্ছা। কিছু সময় পর নেহার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে একজন পুলিশ বেশ হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, নিলয়ের লোক আমাকে মেরে সব প্রমাণ নষ্ট করে দিয়েছে। ওর লোকেরা আমাদের সবার উপর নজর রেখেছিল। সরি ম্যাম, নিলয়ের লোকেরা আমাদের পরিবারের সব মানুষের উপর নজর রেখেছে। ওরা তাদেরকে আটকে রেখেছে। আমার প্রাণ সংশয়। নেহা ফোন কেটে দেয়। ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারে নেহা। সবাই গম্ভীর হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা পিছনে ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় মুচকি হাসে। নেহা রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিলয় ইশারায় নেহাকে কাছে ডাকে। কাছে আসতে নেহাকে নিলয় বলে, কি বলেছিলাম শেষ পর্যন্ত প্রমাণ থাকবে কিনা? বারবার বলেছিলাম আমাকে তখনই মেরে ফেলতে। এখন কিন্তু আর আমাকে মারতে পারবে না নেহা, সেই সুযোগও নেই, চাইলেও মারতে পারবে না। নিলয়কে মারতে হলে তার কথাতে প্রথমবারেই তাকে মারতে হবে, পরের বার সুযোগই তুমি পাবে না। কেমন লাগছে আমার মাইন্ড গেম? তোমার বাবা নিজে এসেই আমাকে ছাড়িয়ে নিচ্ছে। তোমাদের কাছে প্রমাণ থাকতেও এখন কোনো প্রমাণ নেই। আমি কি করেছি সেসব দেখাতেও পারবে না। আফসোস হচ্ছে তোমার জন্য। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। এটাই শুনতে চেয়েছিলে? এবার আমার পালা। ভয় নেই, আমি তোমাকে আমার কাছে মাপও চাইতে বলবো না। আমি চাই তুমি আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে, আমার জন্য কাঁদবে, আমাকে ভালোবাসার জন্য তুমি চাকরিও ছাড়বে। চিন্তা করো না, আমি তোমাকে সবসময় গ্রহণ করতে প্রস্তুত থাকব। পুলিশ আর মাস্তানির প্রেম এবার শুরু হবে। মনে রেখো, শহরে আমি মাস্তানির বন্যা বইয়ে দেব। বোকা আমি না, বোকা তুমি হয়ে গেছো। তোমার বাবা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। দিস ইজ নিলয়ের পাওয়ার অফ মাইন্ড গেম। নেহা কিছুই বলতে পারে না। চোখ গোল করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আপাতত নেহার চেয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে একজন হাবিলদার এসে গারদের দরজা খুলে দিচ্ছে। নিলয় আবারও একবার মুচকি হেসে বাইরে বেরিয়ে আসে। নিলয় রাকেশের দিকে তাকায়। আস্তে গলায় রাকেশকে বলে, তোর ম্যামের চেয়ারটা এনে রে। তোকে তো সালা। নো, এখন না, সময় আসবে, জায়গা আমরা বলবো।
ম্যাচটাও আমরা জিতবো। যা, ভাই বলেছে চেয়ার আনতে, চুপচাপ নিয়ে আয়। মাসুমের কথা শুনে রাকেশ আর কিছু বলে না। নেহার বসার চেয়ারটা এনে নিলয়ের দিকে এগিয়ে দেয়। নিলয় চেয়ারে যেয়ে বসে। আদনান সাহেব নিলয়ের দিকে তাকিয়ে বলে, কাল রাতেই আসতাম, কিন্তু একটু সমস্যা হওয়ার কারণে আসতে পারিনি। কাল রাতে না এসেই ভালো করেছেন। কাল তো আমাদের বাসরাত ছিল, তাই না নেহা? যাও, তোমার বাবার জন্য চা নিয়ে এসো, বিস্কুট সহ। অন্য কেউ যেন না বানায়, তুমি নিজেই বানাবে, আমার আর তোমার বাবার জন্য। নিলয় কথাটা বলে একটু হাসে। নেহা ওর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। নিলয় সেদিনও সকালে ঘুম থেকে উঠে টেবিলে চা দেখতে পায়। নেহা নিজেই সেদিন চা বানিয়ে টেবিলে রেখেছিল, ঘরটা গুছিয়ে দিচ্ছিল সে। সেদিন তাকে সবাই দেখেছিল ভালোবাসার প্রদীপ বেশে, কিন্তু তারপরেই সব কিছু এলোমেলো। নেহা চা নিয়ে আসে, নিজের হাতে বানিয়ে নিলয়কে দেয়। নিলয় তা খায় না, বসা থেকে উঠে দাঁড়ায়। আদনান সাহেবও বসা থেকে উঠে দাঁড়ায়। আচ্ছা তাহলে তুমি আসো, আমি যাই। আদনান সাহেব চলে যায়। থানাটা মোটামুটি খালি হয়ে যায়। নিলয় নেহার কাছে এসে দাঁড়ায়। নেহার পকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ওর থেকেই আগুন নিয়ে জ্বালালো। এক নিঃশ্বাসে সিগারেটটা টেনে নিয়ে ধোঁয়াগুলো নেহার মুখের উপর ছেড়ে দিয়ে বলে, নিলয় তোমার কাছে থাকবে, তোমার সাথে কথা বলবে, কিন্তু তুমি রাখবে আর জ্বলবে। প্রশ্ন জাগছে, তাই না, আমি তোমার বাবার সাথে কি করছি? বা তোমার ওই বাবা আমাকেই বা কেন ছায়াতে আসলো? আরে এটাই তো মাইন্ড গেম। যাই হোক, একটা ছোট মাইন্ড গেম তোমাকে বলি। তোমার ভাইয়ের উপর আমার লোকেরা নজর রেখেছিল, এমনিতেই তুমি ছেড়ে দিতে। তুমি 4 বছর ধরে আমার পিছনে ঘুরে এটাই জানলে না যে আমার যার সাথে একবার পরিচয় হয় তার ব্যাকগ্রাউন্ডে কি, পরিবারে কে কে আছে, কোথায় থাকে, কেন সে এসেছে, সব কিছুর খবর আমি নিয়ে রাখি। তুমি এই লাইনে বড্ড কাঁচা একজন খেলোয়াড়, এখনো সময় আছে। নিলয়কে ভালোবাসো। তার মানে তুমি আগে থেকেই জানতে আমি পুলিশ আর তোমাকে আমি ধরবো? হাসবে না তুমি, তোমার হাসিতে রহস্য থাকে যা আমাকে আরো রাগিয়ে দেয়। নিলয় আরও হাসে। নেহা বুঝে যায় নিলয়ের হাসির মানে কি। এই নিলয় অকারণে কখনোই হাসে না। নিলয় তাহলে সব কিছুই জানতো। নিলয় সেদিন সিফাত ভাইয়ের সাথে মিশনের নাম করে বাহিরে যায়নি। নিলয় গিয়েছিল নেহার ব্যাপারে খবর নিতে। নেহার ছবি দেখিয়ে পুরো আন্ডারওয়ার্ল্ডের সবাইকে খোঁজ লাগাতে বলে। নেহার ব্যাপারে খোঁজ নিতে 30 মিনিটও সময় লাগেনি নিলয়ের। খোঁজ পায় সে পুলিশ কমিশনের খুব কাছের মানুষ, সেও অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। কিন্তু নিলয়কে ধরার জন্য থানার এসআই হয়ে এখানে এসেছে। নিলয় সব জেনেও নেহাকে বিয়ে করেছে। এর কারণ নেহার সাথে মাইন্ড গেম খেলতে নিলয়ের বেশ লাগবে। নিলয় বলে, আমি সব জানি মিসেস, তুমি এই মাস্তানি শহরে বড্ড কাঁচা প্লেয়ার। তুমি কি ভাবছিলে আমি সাধারণ একজন গ্যাংস্টার? একা মিশনে যাই, একা চলি বলে কি মনে করেছিলে আমার কোনো লোক নেই? আমার ভুল হয়ে গেছে নেহা, আমাকে মাফ করে দাও। এগুলো শুনতে চাও না? নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে। কথাগুলো বলেই নিলয় নেহার হাত ধরে এক ঝাটকায় নিজের কাছে টেনে নেয়। নেহা ছিটকে চলে আসে নিলয়ের বুকে, আবারও চুলগুলো ওর মুখ ঢেকে দেয়। নিলয় এবার ফু দেয় না, বাম হাত দিয়ে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে মুখের উপর থেকে চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে কানে গুঁজে দিতে থাকে। নিলয়ের ঠোঁটে সিগারেট। নেহা চোখের দিকে তাকিয়ে থাকে অনেকটা সময়। আজব ব্যাপার, নেহা নিলয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। শিয়াম, অর্ক আর মাসুম চোখ বড় বড় করে তাকায়। অর্ক মাসুমের কানে কানে বলে, দেখছিস কিভাবে প্রেম করতে হয়? প্রথমবার মাস্তানি আর পুলিশের প্রেমের মাইন্ড গেম দেখবো। দেখ কিভাবে তাকিয়ে আছে দুজন দুজনার চোখের দিকে। হ্যাঁ রে ভাই, কেজিএফ চ্যাপ্টার 3 চলছে, যার ভাষণ হলো মাস্তানি ভার্সেস পুলিশের প্রেম। দেখ, হয়তো ওরা কল্পনা করেছে রোমান্টিক কিছুর, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো করে গান বাজছে। ও মাগো, ট্রু লাভ। ওদের হাসাহাসির জন্য নিলয় নেহাকে ছেড়ে দেয়। নিলয় আর কোনো কথা বলে না, মাসুমদের দিকে তাকিয়ে চলে আসতে বলে। নিলয় যখনই আসবে তখনই নেহা বলে, এই গ্যাংস্টার ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং। বেশ ভালো লাগলো তোর মাইন্ড গেমটা, সত্যি অবাক হয়েছি রে। তবে শোন, নেহা তোকে নিজ হাতেই মারবে, এটা যখন বলেছি তখন এটা হবেই। দেখতে চাই তোর বুদ্ধি কতটা। সেদিন না হয় বুকটা আমি নিজেই পেতে দেব, কিন্তু তোমাকে জিততে দেব না।
আমার শহরে ভিলেন না হয় তুমি হবে, আমি না হয় তোমার ভালোবাসার আঘাতে চলে যাব ওপারে, কিন্তু তোমাকে জিততে দেব না। তবে আফসোস, আমি মরলে তুমি কষ্ট পাবে। হতেও পারে আমার বুকে গুলিটা আসার আগে তুমি নিজে ছুটে এসে নিজের বুক পেতে দিলে। তোকে দেখে হাসি পাচ্ছে, তোকে এবার আর সুযোগ দেব না, মেরে ফেলবো। তখন নিজেই চিৎকার করবি, যতগুলো বুলেট থাকবে সবগুলো তোর মুখে প্রবেশ করাবার। নিলয় হাসে। রাকেশ কোমর থেকে পিস্তল বের করে যাবে, নেহা বাধা দেয়। নিলয় হেসে বলে, নিলয়কে পেছন থেকে নয় সামনে থেকে মারবি, দেখি কে বেঁচে থাকে। নিলয় কথাটা শুনে ঘুরে দাঁড়ায়, সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ের সাথে পিষে জোরে জোরে বলতে থাকে, পৃথিবীতে সবচাইতে বড় প্রাণী হলো জিরাফ, সবচাইতে মোটা প্রাণী হলো হাতি, শক্ত চামড়ার প্রাণী হলো গন্ডার, চতুর বেশি শেয়াল, গর্জন বেশি বাঘের, ক্ষিপ্রতা বেশি চিতাবাঘের, কিন্তু এরা কেউ বনের রাজা নয়। না হাতি, না বাঘ, না জিরাফ, এরা কেউ বনের রাজা না। তবে সিংহের না আছে মোটা শরীর, না লম্বা পা, না খুব বেশি হিংস্রতা, কিন্তু সে হলো বনের রাজা। কেন জানিস? কারণ সে রাজার মতোই দেখতে। রাজা হতে হলে হিংস্রতা লাগে না, লাগে সাহস। আই এম দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড। আমি তোদের দম দেখতে চাই, তোদের ক্ষমতা দেখতে চাই। নিলয় আর দাঁড়ায় না, মাসুমদের নিয়ে বাইরে চলে আসে। নেহারাও পিছনে পিছনে আসে। থানার সামনে এসে নেহারা দাঁড়ায়, দেখে নিলয় কালো রঙের গাড়িতে উঠে চলে যাচ্ছে। নেহা থানার টবে রাখা ছোট্ট ফুল গাছটার টবে জোরে লাথি দিয়ে বিরক্ত প্রকাশ করলো। এত কষ্ট করে বানানোর প্ল্যানটা কিভাবে নষ্ট হলো? নীলকে আমাদের সহজভাবে নেওয়াটা একদম ঠিক হয়নি। সে যে বড় জলের মাছ, তা বোঝা আমাদের উচিত ছিল। আমি আগে অনেকবার বলেছিলাম নিলয়কে মেরে ফেলি, কিন্তু তোরা কি বললি? না না, আরও হারামেরিকে নিয়ে খেলবো। নে এবার খেল। সে নিজেই থানায় বসে আমাদেরকে নিয়ে খেলছে। আমার বাড়ির পাশে আজ কয়েকদিন ধরে কয়েকটা গাড়ি ঘুরঘুর করছিল। আমার ছোট বোনকে একটা ছেলে চকলেট কিনে দিয়েছে। জানতে চাইলে বলেছিল একটা আঙ্কেল দিয়েছে, অথচ পাড়ায় সেরকম কারো সাথে আমাদের কথা হয়নি তেমন। এগুলো যে নিলয়ের কাজ সেটা আর বুঝতে বাকি নেই। শালা বহুত হারামি। আমাদের উচিত হয়নি এত তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করার। আমাদের আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। সে যে বড় লেভেলের মাইন্ড গেমার আমাদের বোঝা দরকার ছিল। সে সারাটা সময় চুপ ছিল কেন এখন বুঝতে পারছি। কারণ ও জানেই আমরা তাকে ধরে ভুল করেছি, সেজন্য ওর ভিতরে কোনো ভয় কাজ করেনি। আরে প্ল্যানটা কি খারাপ ছিল? সবই তো ঠিকঠাক ছিল, কিন্তু সেখানে স্যার শেষ ওভাবে এসে প্ল্যান তো খারাপ ছিল না, তাই না? কিন্তু কি হলো? সে তো ওর মাইন্ড গেমসে পেশে গিয়েছিস। বুঝতে পারছি না আদনান স্যার এভাবে এসে ওকে সারিয়ে নিয়ে গেল। অবশ্য ওনার আসার তো কোনো দরকার ছিল না। প্রমাণগুলো সব শেষ করে দিয়েছে নিলয়। আমার মনে হয় নিলয় তার পাওয়ারের হালকা ঝলক আমাদের দেখানোর জন্য আদনান স্যারকে এখানে আনিয়েছে। সবাই চুপ করো, আমাকে একটু একা থাকতে দাও তোমরা। আমার ভাবতে হবে। যাও এখন প্লিজ। নেহা থানার ভিতরে চলে যায়। ওর চেয়ারে চেয়ে হেলান দিয়ে বসে। সিলিংয়ের দিকে তাকিয়ে সে নিলয়ের কথাগুলো নিয়ে ভাবছে। অনেকবার চেয়েছে নিলয়কে নিয়ে সে ভাববে না, কিন্তু এখন একাই মনের সাথে যুদ্ধ করছে। কিন্তু বারবার ওর ভাবনাতে নিলয় চলে আসছে। নিলয় এখন নেহার মস্তিষ্কে জেঁকে বসেছে। নেহা কি করবে বুঝতে পারছে না। নিলয়কে এত বছর পর ধরার পরও এমন কিছু হবে নেহা বুঝতেই পারেনি। নিলয় থানা থেকে বেরিয়ে এসে অচেনা এক রাস্তায় ঢোকে। অনেক দূর আসার পর গাড়ি থামায়। গাড়ির হ্যান্ড ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা খুলে একটি সিগারেট চালিয়ে বাইরে বেরিয়ে আসে। চুলগুলো ওর উস্কো খুস্কো। গাড়ির সামনের ইঞ্জিনের ডিসিতে যে বসে, সামনের কাচের সাথে হেলান দিয়ে সিগারেট টানতে থাকে। উপরের দিকে তাকিয়ে আছে নিলয়। অর্ক নিলয়ের সামনে এসে দাঁড়ায়। হুট করেই প্রশ্ন করে, সবকিছু আমাদের জন্য হয়েছে, সেই জন্য তোমার মন খারাপ? তোকে না বলেছি এসব নিয়ে কথা বলবি না? বলতে চাইলে চলে যা আমার থেকে। আচ্ছা, সরি ভাই। ভাইয়া, আদনান সাহেব কেন আমাদের সারাতে এসেছে? নিলয় হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে। দূরে তাকিয়ে থাকে কিছু সময়। অর্কের দিকে শান্ত ভঙ্গিতে চেয়ে সিগারেটে কয়েকটা টান দিয়ে বলে, এত তাড়া কিসের সব জানার? পিকচার আমি বাকি হে, অপেক্ষা কর, সব জানতে পারবি। ভাইয়া, তুমি কি সত্যি নেহাবাবুকে ভালোবাসো? তোমার হাব ভাব কেমন যেন লাগে। নিলয় কোনো কথা বলে না। গাড়ির উপর থেকে নেমে রাস্তার পাশে যেয়ে দাঁড়ায়। কয়েকটা সিগারেট টেনে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে।
তারপর মাসুমের দিকে তাকিয়ে বলে, সাব্বিরকে আমার চাই। গম্ভীর হয়ে কথাটা বলে নিলয়। ওরা সবাই চুপ হয়ে থাকে। ওরা জানে সাব্বিরকে নিলয় কেন যাচ্ছে। ওদের মনে সাব্বিরের জন্য আফসোস হচ্ছে একটু। বেচারা কেন যে নিলয়কে ঘুষি মেরেছিল। সাব্বির মনে হয় এবার মারবে। আচ্ছা, তাকে পেয়ে যাবা, কিন্তু বলো না নেহাকে ভালোবাসো। আরে বাসে বাসে, নেহাকে ভাবি বলাতেও কিন্তু ভাইয়া কিচ্ছু বলেনি। তোরা চলে যা, আমি একা থাকবো। কি? সাব্বিরকে আমার চাই, বললাম না? ঝাড়ি দিয়ে বলে নিলয়। ওকে। ওরা কোনো কথা বলল না। নিলয়ের চোখে রাগের ছাপ স্পষ্ট। ভয় পায় ওরা। ওরা সবাই আরেকটি গাড়িতে চলে আসে। নিলয় আবার গাড়ির উপরে এসে বসে। জ্যোৎস্না রাত চারপাশে চাঁদের আলোতে পরিপূর্ণ। নিলয়ের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। নির্জন পরিবেশ। মাঝে মাঝে দু একটা বাইক খুব গতিতে নিলয়ের পিছনের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। নিহার কথা মনে করে হাসতে থাকে নিলয়। নিলয়ের সামনে আধমরা হয়ে পড়ে আছে সাব্বির। নিলয় সাব্বিরের কাছে আসে। সাব্বিরকে বলে, তোকে পুরোপুরি মারলাম না, তার কারণ তুই নিজেই পরে বুঝতে পারবি। ওই সাব্বিরকে হাসপাতালে রেখে আয়। নিলয়ের কথা মতো অর্করা চলে যায় সাব্বিরকে নিয়ে। হঠাৎ নিলয়ের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আদনান সাহেবের নাম্বার। নিলয় রিসিভ করে। নিলয়, কোথায় তুমি? আমি আছি নির্জনতায়। আপনি আমার জন্য কখনো নিজ থেকে কিছুই করবেন না জানি, তো বলুন এখন কি দরকার মিটাতে হবে? বুদ্ধিমান ছেলে, এই জন্যই তোমাকে ভালোবাসি। কত সহজে সব বুঝে যাও। ভালোবাসা শব্দটা এখন আমার কাছে হাস্যকর, তাই ভালোবাসি সস্তা শব্দ ব্যবহার না করে সরাসরি কাজের কথাটা বলুন। আমার কাছে নো হাই হ্যালো, নো এক্সকিউজ। যা হবে সেটা সরাসরি বলবেন। আর ভালোবাসা আসলে স্বার্থ ছাড়া কিছুই না। আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। আমি জানি তুমি সাথে থাকলে আমি পারবো। লোভের নেশা বড্ড যন্ত্রণাদায়ক। লোভ হলো প্রকৃতির নিয়ামত। লোভ ছাড়া মানুষ বাঁচে না। সবার কাছে লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু আমার কাছে লোভে মুক্তি, মুক্তিতে স্বস্তি। লোভ না করলে জেতা যায় না। লোভ সব মানুষকে জিততে শেখায়। সবাই লোভী, আমি একটু বেশি, তাতে কি? নিলয় কারো অর্ডার পালন করে না, জানেন তো। হয় অনুরোধ করবেন, নয়তো আদর করে চাইবেন, অর্ডার করবেন না। এর জন্যই তো অনুরোধ করলাম। আমি মন্ত্রী হতে চাই। প্লিজ নিলয়, সব ব্যবস্থা করো। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সোজা প্রধানমন্ত্রী? হতেই হবে আমার। নিলয় চুপ থাকলো। সিগারেট খেতে ওর মন চাচ্ছে, কিন্তু সিগারেট নেই। পকেটে হাত গোজে, কিন্তু কিছুই নেই। আদনান সাহেব নিলয়ের উত্তরের জন্য অপেক্ষা করছে। সবাই হয়তো ভাবছে আদনান সাহেব একজন ছোট মন্ত্রী আর মস্তান নিলয় তার উপকারের জন্য একসাথে থাকে, কিন্তু না, ওনাদের সম্পর্কের মধ্যে একটি বড় রহস্য আছে যা শুধু আদনান সাহেব আর নিলয় জানে। কিন্তু কখনো সেই সম্পর্কটাকে সামনে আনে না দুজন, যেটা সবার কাছে একটা রহস্য। আদনান সাহেব বলল, কাজটা অনেক কঠিন, কারণ বর্তমান যে প্রধানমন্ত্রী মিস্টার আকাশ, তার আন্ডারে কাজ করে আন্ডারওয়ার্ল্ডের আরেকজন বড় মাফের কিলার রাজ। ক্ষমতা, শক্তি সব কিছু আকাশ আর রাজের কাছে। তাই কাজটা যে সহজ হবে না তা জানি। আমি জানি তুমি হয়তো পারবে না, কিন্তু আমি যে হতে চাই মন্ত্রী, এটা আমার স্বপ্ন। নিলয়, আমাকে রাগাচ্ছেন? আমি রাজনীতির মাঠ নয় যে আমার সাথে ঠান্ডা মাথায় খেলবেন। আমি বুঝতে পারবো না। নিলয়, আমি জানি তোমার সাথে মাইন্ড গেম খেলে আমি পারবো না, কিন্তু কেন যেন মনে হচ্ছে তুমি হেরে যাবে, তুমি পারবে না। নিলয় কিছু সময় চুপ থাকলো। নিলয় কিছু সময় চুপ থেকে আদনান সাহেবকে বলল, অনেক বুদ্ধিমান আপনি। আমাকে দুর্বল করার চেষ্টাতে ইমোশনাল কথা বললেন, যেন আমি রেগে যেয়ে বলি হ্যাঁ পারবো। কিন্তু আপনি ভালো করেই জানেন আমি সহজে রেগে যাই না, আর রেগে গেলেও তা প্রকাশ করি না। তবে আপনি যেহেতু মন্ত্রী হতে চান, হয়ে যাবেন। সিংহের না আছে লম্বা মোটা শরীর, সিংহ দেখতেই রাজার মতো, তাই সে বনের রাজা। আর রাজা একবার যখন হুঙ্কার দেয় তখন পুরো বন কাঁপতে থাকে। হয়ে যাবেন মন্ত্রী ঠিক সময়ে। একটা কথা মনে রাখবেন, রক্তের স্বাদ নুনতা হলেও যখন বের হয় তখন শরীর জ্বলতে থাকে, আর সেই জ্বালাটা সবাই সহ্য করতে পারে না। নিলয় কিছু বলল না। আদনান সাহেব নিলয়ের পেঁচালো কথাগুলো বুঝতে পারে না। অনেকবার বোঝার চেষ্টা করেছে, কিন্তু নিলয়ের এমন রহস্যজনক পেঁচালো কথাগুলো কখনো আদনান সাহেব বোঝেনি। নিলয় কখনো এমন কিছু বলেনি। যা বলে তার পিছনে কারণ থাকে। নিলয় গাড়ির কাছে আসে, উদ্দেশ্য নতুন ঠিকানা।
নিলয়ের এখন অনেক কাজ, যা তাকে তার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। সে নেহাকে বলেছে এই দেশে মাস্তানের আঁতুড়ঘর বানিয়ে দেখাবে, সেটাই করবে নিলয়। নেহা সোফাতে বসে আছে, জিশান সামনের সিটেতে বসা। নেহার হাতে পেপার কাছের টেবিলে আস্তে করে রাখছে, আবার হাতে তুলছে। গম্ভীর হয়ে বসে আছে সে। ভাই বোন দুজনেই চুপ অনেকটা সময় ধরে। জিশান আর চুপ থাকে না। জিশান রাগি চোখে তাকিয়ে নেহাকে বলল, তোকে আগেই বলেছিলাম নিলয়কে বাঁচিয়ে রাখিস না, মেরে ফেল, কিন্তু তুই তো শুনলি না আমার কথা। সবাই যখন নিশ্চিত বন্দুকের সামনে থেকে মরবেই, তখন তারা ভয়ে আর্তনাদ করতে থাকে, চিৎকার করে বলতে থাকে আমাকে ছেড়ে দাও। কিন্তু এই নিলয় নিশ্চিত মৃত্যু জেনেও হাসতে হাসতে বলবে আমাকে মারার হলে সামনে থেকে প্রথমবারেই মেরে ফেলো। যদি আমি বেঁচে যাই, আমাকে মারার জন্য পরের বার কোনো সুযোগ থাকবে না। তুই নিলয়ের মাইন্ড গেম সম্পর্কে জানিস না। ও কখনো কোনো প্রমাণ রাখে না, শত্রুকে বাঁচিয়েও রাখে না। আর যাদেরকে বাঁচিয়ে রাখে তাদের মনে ভয় ধরিয়ে রাখে সে। যেমন আমি চাইলেও কিছু করতে পারবো না। এতটা কাছে পেয়েও কেন নিলয়কে ছেড়ে দিলি? জানিসও না নিলয় এখন কি কি করতে পারে। তোর জন্য টেনশন হচ্ছে। ভাইয়া, তুমি হয়তো নেহাকে চেনো না। নেহা কাউকে সামনে থেকে মারার চেয়ে তার সাথে ইমোশনাল নিয়ে খেলতে ভালোবাসে। আমি তো নিলয়কে মারবই, কিন্তু দেখি সে কত বড় খেলোয়াড়, গ্যাংস্টারের জগতে সে কত বড় ভিলিয়ান। এটা আমিও দেখতে চাই। গ্যাংস্টারের সাথে খেলতে নেমেছি, আমি তো জিতবই। পারবি না। পারতাম। নিলয়কে ঠিকই কাবু করে ফেলেছিলাম, কিন্তু মাঝখান থেকে বাবা এসে সব কিছু নষ্ট করে দিয়েছে। না হলে আজকে নিলয় আমার পায়ের কাছে পড়ে থাকতো, আকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইতো। বাবা মানে আমাদের বাবা? অবাক হয়ে প্রশ্ন করলো জিশান। বুঝতে পারছি না নিলয়কে তিনি কেন ছাড়িয়ে নিলেন। মাস্তানের সাথে সঙ্গ দিয়েছে আমাদের বাবা, ওনাকেও ছাড়বো না। কি? বাবা নিজেই নিলয়কে ছাড়িয়ে নিয়ে গেছে? এটা কেন করলো? এসবের কি দরকার? এর মধ্যে বিশাল রহস্য আছে, না হলে বাবা তো এমন কিছুই করবে না। কিন্তু কি সেই রহস্য? আজ তার ক্ষমতা বলে এত বড় গ্যাংস্টারকে তিনি ছাড়িয়ে নিয়ে গেলেন, কিন্তু তিনিও বেশি দিন এই ক্ষমতা দেখাতে পারবে না। ওরা দুজন কথা বলছে, এমন সময় নেহার ফোন বেজে উঠলো। রাকেশের কল। নেহা রিসিভ করে। রাকেশ বলে, ম্যাম, নিলয় লোকেরা সাব্বিরকে তুলে নিয়ে যায়। কি? সাব্বির কোথায়? ওরা নিজেরাই সাব্বিরকে ফেরত দিয়ে গেছে সে হাসপাতালে। নিলে তাকে মারেনি। ও, কেন মারেনি বুঝতে পারছি। নিলয় তার পাওয়ার দেখাচ্ছে। ঠিক আছে, দেখি সে কতটা ক্ষমতা দেখাতে পারে। রাখছি। নেহা ফোন কেটে দেয়। নেহা বুঝতে পারে সাব্বিরকে তুলে নিয়ে যাওয়াটা নিলয়ের থেকে ওর জন্য ওয়ার্নিং ছিল। নেহা চুপচাপ নিলয়ের কথা ভাবছে। এমন সময় বাড়ির উঠান থেকে একটি গাড়ির হর্ন শুনতে পেল। ওরা দুজন দরজার দিকে তাকালো। দুজন টি শার্টের সাথে জিন্স প্যান্ট পরা কেউ একজন বাড়ির মধ্যে প্রবেশ করে। নেহা দরজার দিকে তাকিয়ে আছে। ওদের বাড়ির মেইন দরজা দিয়ে প্রবেশ করে নিলয়। নিলয়কে দেখেই নেহা 1000 ভোল্টের শক খায়। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়, কোমর থেকে পিস্তল বের করে নিলয়ের দিকে তাক করে ধরে। জিশান ভয় পায়। নিলয় একটু মুচকি হাসলো। কোনো কথা না বলে সোফাতে যেয়ে বসে নিলয়। টেবিলের উপর আপেলের বাটি থেকে একটা আপেল তুলে কাপড় বসায়। সোফাতে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে আপেল খেতে শুরু করে সে। জিশান চিৎকার করে ওঠে, ওই শালা, তুই এখানে? নেহা পিস্তলটা আমার কাছে দে, ওর বুকে সব কয়টা গুলি ঢুকিয়ে দিই, এখানেই মরে যাক। তুই এখানে কেন? রিল্যাক্স ব্রো। আর আমি তো তোমার শালা না, তুমি আমার শালা। আমি তো তোমার দুলাভাই হব। তুই এখানে কেন? তুই আমার সামনে আসলি কোন সাহসে? একটু মাস্তানি করতে আসলাম গো। তাছাড়া এটা তো আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, আসতেই পারি। তুমি কি আমার কথা ভাবছিলে? দেখ নিলয়, তুই ভাবছিস তোর পেছনে মন্ত্রীরা আছে বলে বেঁচে যাবি। বারবার এটা কখনো হবে না। আমার অফিসারকে তুলে নিয়ে মেরেছিস বলে ভাবিস না আমি তোকে ভয় পাবো। হাসছিস কেন? নিলয় কখনো মন্ত্রীর পাওয়ারে চলে না। নিলয় সিদ্ধান্ত করে দেয় কে মন্ত্রী হবে আর কে হবে না। বরং দেশের সব মন্ত্রীরা এই নিলয়ের পেছনে ঘুরে তাকে কেনার জন্য। কিন্তু নিলয় সে একা থাকতে পছন্দ করে।
চুপ শালা, বেরিয়ে যা বাড়ি থেকে। বরকে কেউ শালা বলে না, আর এটা আমার শ্বশুর বাড়ি। আমি এখানে থাকবো, ঘুমাবো, যা খুশি করব। আমি জামাই এ বাড়ি। নেহা পেপার ওয়েট হাতে নিয়ে কাচের টেবিলে ছুঁড়ে মারে। টেবিলটা ভেঙে কাজগুলো ছিটকে পড়ে চারিদিকে। আবার স্থির হয়ে বসে থাকে। আপেলটা বেশ তৃপ্তি নিয়ে খেতে থাকে সে। দুজন মানুষ ওর উপর বিরক্ত। এতে নীলার কোনো পাত্তাই নেই, কোনো ভ্রুক্ষেপও নেই। নেহা আরও রাগী স্বরে বলল, ডিভোর্স পেপার 3 মাস পরেই চলে আসবে, কিন্তু এখন তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোকে আমি সহ্য করতে পারছি না একদম। নিলয় কোথাও যাবে না, সে এখানেই থাকবে। সবাই ঘুরে তাকায়। আদনান সাহেব বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সোজা এসে নিলয়ের পাশে বসলো। নিলয়ের আদা খাওয়া আপেলটা নিজের হাতে নিয়ে বাকিটুকু খেতে লাগলো। নেহা আর জিশান চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সত্যি জামাই শ্বশুর যেন তারা। এভাবে আদনান সাহেব একজন গ্যাংস্টারকে এতটা ট্রিট করবে ওরা কখনো কল্পনাতেও ভাবেনি। জিশান বলে, বাবা, তুমি জানো না নিলয় শহরের মধ্যে কত বড় মাস্তান? ওর সাথে তুমি এভাবে মিশছো কেন? দেশের মধ্যে সে বড় মাস্তান, তো তাতে কি? তোরা পুলিশ বলে কি হয়েছে? মাস্তানকে ধরতেই হবে নাকি? এত ভাবছিস কেন? রিল্যাক্স করে বস সবাই। ওর সাথে তোমার কি সম্পর্ক? কেন ওর জন্য এত কিছু করলে? আজকেই ওকে শাস্তি দিতে পারতাম আমি, কিন্তু তুমি এসে ওকে ছাড়িয়ে নিলে কেন? সব প্রশ্নের উত্তর থাকে না, আবার কিছু প্রশ্নের উত্তর জানতেও হয় না। মাঝে মাঝে প্রশ্নগুলো এড়িয়ে চলতে হয়। বাবা, ওকে বাড়িতে যেতে বলো। আমার সহ্য হচ্ছে না, যেতে বলো, না হলে আমি ওকে। সে কোথাও যাবে না, এখানেই থাকবে। নিলয়, উপরে ডান পাশের রুমটা নেহার, ওখানে থাকবে তুমি। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আদনান সাহেব কথাটা বলে চলে গেল সেখান থেকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, জিশানের কাছে আসে। জিশানের পকেটে হাত গুজে দিয়ে সিগারেটের প্যাকেট বের করলো। প্যাকেট থেকে একটি সিগারেট বের করে নিজের লাইটার দিয়ে জ্বালিয়ে সিগারেটে টান দিতে থাকে। দুজন বড় পর্যায়ের পুলিশের সামনে দেশের সবচাইতে বড় মাস্তান দাঁড়িয়ে সিগারেট টানছে। পুলিশেরা জানে নিলয়ের মাস্তানি সম্পর্কে, কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নাই। নিলয় নেহার কাছে আসলো। নেহার নাক ধরে একটু টেনে দেয়। নেহার সাপের মতো ফোঁস করে উঠল। নিলয় সিগারেটের ধোঁয়াগুলো নেহার মুখে ছেড়ে দিয়ে বলল, তোমার বাড়িতে থেকে পুরো দেশে আমি মাস্তানির রাজত্ব করব। তুমি তোমার পুলিশ আমার কিছুই করতে পারবে না। আর একটা কথা, ভালো তো তুমি আমাকেই বাসবে। 3 মাস কেন, 3 কোটি বছরও যদি তুমি বেঁচে থাকো, আমাকে ডিভোর্স তো দূরের কথা, আমার সঙ্গ তুমি ছাড়বে না। এটাই গ্যাংস্টারের চ্যালেঞ্জ। আর আমি নিলয় একবার যা চ্যালেঞ্জ করি, সৃষ্টিকর্তা ছাড়া নিলয় নিজে তা বদলায় না। রেডি থেকো নতুন কিছুর জন্য, তোমার সাথে নতুন করে সব শুরু হবে। নিলয় কথাগুলো বলে উপরের ঘরের দিকে চলে যায়। নেহা আর জিশান নিলয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলার সাহস পায় না। বললেও তাতে নিলয়ের কিছু আসে যাবে না। নিলয় এখন নতুন মাইন্ড গেম খেলতে ব্যস্ত। কে কি বললো নিলয় তা দেখার সময় নেই। নেহা বিরক্ত নিয়ে উপরের দিকে গুলি ছুটতে যাবে, তার আগে জিশান নেহাকে আটকায়। নিজের বোনকে জিশান সামলে নেয়। রাজ বসে আছে আকাশের সামনে। আকাশ গম্ভীর হয়ে তাকিয়েছে রাজের দিকে, কারণ রাজকে তিনি একটি কাজ দিয়েছিল, যা করতে পারেনি রাজ কখনো। কাজটা হলো নিলয়কে মেরে ফেলার, কিন্তু রাজের সাহস হয়নি নিলয়কে মারতে। রাজ চেষ্টাও করেছিল নিলয়কে মারার, কিন্তু পারেনি। নিলয় একজন ঠান্ডা মাথার মস্তান, তবে অনেক ভয়ঙ্কর। নিলয়কে চেনা অনেক কঠিন, তাকে মারার আগে নিলয়কে চেনা দরকার, যা একটি কঠিন কাজ। আকাশ অনেকবার অনেকজনকে নিলয়কে মারার কন্ট্যাক্ট দেয়, কিন্তু আকাশের সেই লোকগুলো ব্যর্থ। আকাশ গম্ভীর গলায় বলল, তোমাকে নিলয়কে মারার কাজ দিয়েছি, তুমি পারলে না? স্যার, নিলয় এখন জেলে, রাতেই ধরা পড়েছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার নেহা, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নেহা আছে না, সেই নিলয়কে ধরেছে। চুপ থাকো গাধা। নিলয়কে পুলিশ ধরা মনে সেই পুলিশের কপালে খারাপ কিছু আছে, আর নিলয়কে আরো রাগিয়ে তুলবে। তাহলে স্যার এখন কি করণীয়? তোমার এখন দুটো কাজ করতে হবে। একটা হলো নিলয়কে আমার হয়ে কাজ করার জন্য কনভিন্স করতে হবে, আরেকটা প্রথমটা না পারলে নিলয়কে মেরে ফেলতে হবে, ঠিক আছে? স্যার, আমি চেষ্টা করেছিলাম নিলয়কে মারার বা ফাঁসানোর, কিন্তু দুটোই কঠিন কাজ। নিলয়ের দুর্বলতা খুঁজে পাচ্ছি না। তাহলে নিলয়ের মতো করেই মাইন্ড গেম খেলো। ওর কাছের কে কে আছে? ওর সাথে থাকা লোকগুলো, কিন্তু ওরাও যেন এক একটা ডেঞ্জারাস বেশি। যদি নিলয় জানে ওদের লোকদের আমরা টার্গেট করেছি,
তাহলে সে পুরো দেশ ধ্বংস করে দেবে। পুলিশেরাও সাহস করে ওর সামনে যাবে না। তাহলে নিলয়কে থামানোর মতো কিছুই নেই? আছে, আদনান স্যারের মেয়ে নেহা। নেহাকে দিয়ে মাইন্ড গেম খেলতে হবে। একটু আগে জানতে পারলাম নেহা নিলয়কে ধরেছিল, কিন্তু উপর মহলের চাপে পড়ে নিলয়কে ছাড়তে হয়। যদিও নেহার কাছে প্রমাণ ছিল না। ওকে, নেহাকে দিয়েই তবে আমাদের কাজটা করতে হবে। আদনান সাহেবকে তুলে আনার ব্যবস্থা করো, বাকি প্ল্যানের কাজ এমনিতেই হবে। ওকে, এটা পারবো। তারপর নেহার কাছে খবর পাঠাবো যে তার বাবাকে তুলে আনা হয়েছে, নিলয় করেছে এটা। তখন নেহা আসবে। এর মধ্যে আমরা আদনানকে মেরে ফেলবো, নিলয়কে ফাঁসাবো। নেহা নিলয়কে ধরে নিয়ে যাবে তার বাবার খুনি হিসাবে। প্রমাণ আমরাই দেব, বাকিটা আপনি সামলাবেন। রাজ মন্ত্রী অফিস থেকে বের হলো। ওর মাথায় এখন অনেক চিন্তা। আদনান সাহেবকে তুলে আনতে হবে গোপন জায়গাতে, সেখানে সব কিছু করতে হবে। নিলয়কে ফাঁসানোর প্ল্যান করে রাজ। আদনান সাহেবকে মেরে নিলয়কে ফাঁসাবে। নেহা যেন ভাবে নিলয় আদনান সাহেবকে মেরেছে, এরকম একটা প্ল্যান মাথার মধ্যে সাজাতে থাকে রাজ। এদিকে নিলয় বিছানায় এসে শুয়ে পড়ে। রুমের চারপাশে দেখার সময় ওর নেই, ও শুধু এখন রিল্যাক্স করতে ব্যস্ত। কয়েক মিনিট পর নেহা আসে রুমে। নেহার গায়ে পুলিশের ড্রেস। নিলয়কে বিছানায় শুয়ে থাকতে দেখলো। রাগে ওর শরীর যেন জ্বলছে। নিলয়কে দেখে বলল, রুম থেকে বের হ, আমি ড্রেস চেঞ্জ করব। আমার সামনে চেঞ্জ করো। শাট আপ, অভদ্র ছেলে, বেরিয়ে যা রুম থেকে। ওয়াশরুম আছে, সেখানে গিয়ে চেঞ্জ করলেই হয়। আমি যাব না রুম থেকে। তোকে তো আমি ভালোবাসো, কিন্তু এখন সেটা প্রকাশ করছো না। সমস্যা নেই, পরে করিও। তোকে আমি এনকাউন্টার করে মারবো। সবগুলো গুলি তোর কপালে আর বুকে প্রবেশ করবে। আচ্ছা, সেটাও করিও, কিন্তু সময় হলে। এখন আসো, দুজনে প্রেম করি। নিলয়ের হাসি শুনে নেহা আরও রেগে যায়, কিন্তু কিছুই বলল না। নেহা জানে নিলয়ের সাথে এখন ও যত বেশি কথা বলবে তত বেশি নিলয় তাকে রাগাবে, আর নেহা রাগলে নিলয় সেটারই মজা নেবে। তাই কাপড়ের আলনা থেকে ড্রেস নিয়ে নেহা ওয়াশরুমে চলে যায়। নিলয় নেহার রুম দেখতে থাকে, অগোছালো রুম। মনে মনে বলে, নারী কত অভিনয় করতে পারে। যে নারী নিজের রুম গোছায় না, সে গিয়েছিল নিলয়ের বাড়ি সুন্দর পরিষ্কার করতে। ড্রেসিং টেবিলটা ওয়াশরুমের দরজার কাছে। নিলয় নেহার অগোছালো রুম গোছানোর কাজ শুরু করে। নেহা যেমনটা ওর বাড়িতে যেয়ে রুম গুছিয়েছিল ঠিক তেমনভাবে গোছাতে থাকে। ড্রেসিং টেবিলটা অগোছালো। নিলয় ড্রেসিং টেবিলের ডান পাশে যেয়ে গোছাতে থাকে। ডান পাশে ওয়াশরুমের দরজা। দরজার লকের জায়গাতে হাত দিয়ে নিলয় টেবিলের ধুলোগুলো পরিষ্কার করার প্রস্তুতি নেয়। ঠিক এমন সময় নেহা দরজা খোলে। নেহা দেখে নিলয় ছিটকানিতে হাত রেখে দাঁড়িয়ে আছে। নিলয় নেহার দিকে তাকায়। নেহা একবার নিলয়ের বাম হাতের দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। নিলয় পাত্তা না দিয়ে চলে আসবে। নেহা তখনই বলে, ওই দাঁড়া। কি হলো? তুই যে এত বড় হারামি, আমি কখনো তা জানতাম না। ছি, তুই মাস্তানি করে বেড়াস ঠিক ছিল, কিন্তু তোর চরিত্র এতটা খারাপ তা কখনো ভাবিনি। এতটা জঘন্য চরিত্রের মানুষ। মানে দেখো নেহা, তুমি আমাকে মাস্তান, খারাপ, ভিলেন যা খুশি বলেছ, মেনে নিয়েছি, কারণ আমি সেসব করি। কিন্তু আমার চরিত্র নিয়ে বাজে কিছু বলবে না। আমি কখনো কারোর দিকে খারাপ দৃষ্টিতেও তাকাইনি। তাই এসব কথা না বলে কি হয়েছে বলো। তোর লজ্জা করছে না এভাবে বড় গলাতে কথা বলছিস? বিশ্বাস কর, তোকে কষে চড় দিতে ইচ্ছে করছে, কিন্তু তোর মতো চরিত্রহীন কাউকে টাচ করাটাও যে ঘৃণার কাজ। নেহা, আমাকে রাগাবে না। সরাসরি বলো কি হয়েছে। রাগলে এর ফল ভালো হবে না। নেহা নিলয়ের থেকেও আরো দ্বিগুণ রেগে যায়। রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এখনো প্রশ্ন করছিস? আমি ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে যাই, আর তুই কিনা দরজার কাছে এসে খোলার চেষ্টা করলি? ছি, ভাবতেই পারছি না তুই এত জঘন্য মনের মানুষ। তোর ওপর রাগ ছিল, মাস্তানির জন্য ঘৃণা করেছি, কিন্তু ভাবতাম মানুষটা যে এত খারাপ কখনো কল্পনাও করিনি। কি দেখতে চেয়েছিলি? আমাকে ড্রেস ছাড়া কেমন লাগে? শালা হরামে, নে দেখ। নেহা কথাগুলো বলে, গা থেকে ওড়নাটা চুড়ে ফেলে দেয় ফ্লোরে।
নিলয় শুধু বোকাশোকা দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা গা থেকে নিজের কাপড় খোলার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু নিলয় এসে নেহার গালে একটা চর বসিয়ে দেয়। নেহা গালে হাত দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় বলে, শোন, তোকে ভালোবাসি কিনা জানি না, তবে তোর জেদটাকে আমি ভাঙতে পারি। তোর এত জিদ কিসের রে? একটা সুন্দর দেখতে দেহ আছে, তো পারবি আমার সাথে জোর খাটিয়ে? 10 মিনিটও লাগবে না তোর এই সুন্দর দেহে কলঙ্কের দাগ লাগাতে। তোর শরীরের প্রতি কোনো আকর্ষণ আমার নেই। নিলয় মাস্তান হতে পারে, কিন্তু মেয়েদের নিয়ে ফুর্তি সে করে না। নিলয় জোর করে ক্ষমতা কেড়ে নেয়, কিন্তু এই নিলয় জোর করে কোনো নারীর সতীত্ব কেড়ে নেয় না। যদি এমন হতাম তাহলে প্রথম দিন তোকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচাতে আমি যেতাম না। শোন, কাউকে বড় গলায় কিছু বলার আগে একটু ভেবে বলতে হয়। কারো উপর নির্যাতন করাটা একসময় সয়ে যায়, কিন্তু কাউকে অপমান করে বড় কথা বলে সে কথাটা সারা জীবন রয়ে যায়। তোকে আমি চাই, তবে এভাবে না। যেদিন তুই নিজে আমার কাছে আসবি সেদিন নেব। তোকে জোর করে বিন্দুমাত্র কাছে পাওয়ার ইচ্ছে আমার নেই। এমনটা কখনো হবে না। আমি কখনো তোকে ভালোবাসবো না। মনে রাখিস, একটা সুযোগ আসবে আমারও, সেদিন আমি তোর বুকে গুলি চালাবো। মনের সব রাগ ক্ষোভ একসাথে নিঃশেষ করব। সেদিন বুঝবি আমার জেদ কতখানি বিশাল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সিদ্ধান্ত তোমার, কাজ আমার। সময় বলে দেবে সব কিছু। নিলয় কথাটা বলে ফ্লোরে থাকা নেহার ওড়নাটা হাতে নেয়, হাতের মধ্যে পেঁচিয়ে ছোট বলের মতো বানায়। তারপর নেহার দিকে ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়ে গেল। নেহা ওড়নাটা নিজের গায়ে পেঁচিয়ে রুমের চারপাশে তাকায়। তার সব ড্রেসগুলো গুছিয়ে রাখা, বিড়ির বিছানা বাড়ির সব গুছিয়ে রাখা, এমনকি স্টাডি টেবিলের বইগুলো সুন্দরভাবে রাখা আছে। একটু আগে সবকিছু অগোছলা ছিল। নেহার ড্রেসিং টেবিলের দিকে তাকায়, একটা কাপড় রাখা, ধুলো পরিষ্কার করার কাপড়। নেহা চুপচাপ নিজের বিছানায় যেয়ে বসলো। মনে মনে বলে, নিলয় কি তাহলে টেবিল পরিষ্কার করছিল? আমি তাকে ভুল বুঝেছি। আকাশ নিজের পার্টি অফিসে বসে আছে। আকাশ বর্তমান প্রধানমন্ত্রী, খুব বুদ্ধিমান একজন সে। পলিটিক্স বুদ্ধি দিয়ে করে, নিজের শত্রুকে পলিটিক্স ব্রেন দিয়ে শেষ করে দেবে, তা ও শত্রুরাও বুঝতে পারে না। উনি সিগারেটে আগুন চালালেন। ওর পার্টি অফিসের কেবিনে একমাত্র রাজের প্রবেশের অনুমতি আছে। রাজ আকাশ স্যারের রুমে প্রবেশ করলো। স্যার, আদনানকে তুলে আনার জন্য আর নিলয়কে মারার জন্য একজন কিলারকে এনেছি। সময় ফুরায়, বর্তমান হয়ে যায় অতীত। অতীত মনে রাখে বোকারা, বর্তমান এনজয় করে বুদ্ধিমানেরা। অতীতে আর্তনাদ, রক্তের তাজা গন্ধ। বর্তমানে আমি চুপচাপ তবে হিংস্র। আপনার কথার মানে আমি বুঝি না। ইটস কল মাইন্ড হ্যাক। কথা কেউ বুঝুক বা না বুঝুক, কিন্তু মনোযোগ দিয়ে শোনা বা পড়াটাই হলো মাইন্ড হ্যাক। আমার কথা রহস্য খুঁজতে এসো না, তাহলে রহস্যের মধ্যে পড়ে মরে যাবে। আমার খুব কাছের একজন, সে আমাকে বলেছে আদনান সাহেব নাকি আমাকে সরিয়ে মন্ত্রী হতে চায়। ওর এত বড় সাহস, আমাকে সরিয়ে ও নিজে এই চেয়ারে বসতে চাচ্ছে। আদনানকে তো ভেবেছিলাম নিলয়ের জন্য তুলে আনবো, কিন্তু এখন তো ও নিজেও মরতে চলেছে। কাউকে মরতে হলে হয় তাকে সরাসরি মেরে দিতে হবে, সেটা না পারলে ইমোশনে আঘাত করতে হবে। বাঙালি ধর্ম আর ইমোশনে আঘাত সহ্য করতে পারবে না। তুলে আনো ওটাকে। রাজ কাকে যেন ফোন করলো, সে কাকে যেন ডাকলো। একটা ছেলে আকাশের কেবিনে প্রবেশ করে। আকাশ ছেলেটাকে ভালোভাবে দেখলো। রাজের দিকে আকাশ স্যার তাকাতে রাজ বলল, এর নাম শুভ্র, একজন ভয়ঙ্কর মাস্তান কিলার। আদনান আর নিলয়কে মারবে সে, টাকা দেবেন, ঝামেলা শেষ। সে টাকার জন্য কাজ করে। নিলয়কে আমার কাছে চাই। নিলয়কে মারা যাবে না এখন, আদনানকে সরাতে হবে। বুঝতে পেরেছো তো তোমরা? কার্ড খেলাতে কখনো কখনো ট্রাম করাটাও ছেড়ে দিতে হয়, মনে রেখো। স্যার, নিলয়কে কেন দরকার? নিলয়ের থেকে আমি কম কিছুই নই। নিলয় হলো বেয়ারা, সে কথা শোনে না। পাগল লোক, মস্তানি জগতে বেয়ারা লোকেরই তো দরকার। তুমি চলো তোমার বুদ্ধিতে, আর নিলয় চলে নিজের বুদ্ধিতে। তোমাকে কোনো কাজ দিলে তুমি দ্রুত করতে চাও, আর নিলয় দেরি করে কেন জানো? নিলয় আগে ভাবে, প্ল্যান করে, তারপরে গিয়ে কাজ শুরু করে। তখন কাজটা সহজ হয়। তুমি বুঝবে না এসব।
নিলয়ের মাথায় কখন কি চলে সে শুধু নিলয়ই জানে, যা তোমার মধ্যে নেই, বুঝলে? রাজ কিছু বলল না, তবে মনে মনে বলল, সালা হারামি, তোর জন্য এত কিছু করছি, কিন্তু তুই নিলয়ের কথা বলছিস। সুযোগ হলে বোঝাবো নিলয় কেমন কাজের, নাকি আমি কাজের। মাস্তানি ভিলেনের শহরে নিজের মুখের দাঁতও ভিলেনি করবে। নিলয়কে তো আমি মারবই, তারপর সালা তোকে মেরে নিজেই হয়ে যাব দেশের মন্ত্রী। আমাকে তো চিনিস না, একবার ওদের শেষ করি, তারপর তোকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। আকাশ স্যার রাজের দিকে তাকায়। রাজ গম্ভীর হয়ে কিছু একটা যেন ভাবছিল। আকাশ বুদ্ধিমান হলেও কারো মন পড়ার ক্ষমতা তার নেই। মন তো কেবল স্রষ্টাই পড়তে পারেন। তিনি সব জানেন। মানুষ তো শুধু এক্সপ্রেশনের দাস। তিনি যেভাবে চালান মানুষ সেভাবেই চলে। ওকে স্যার, আপনি যা বলবেন। নিলয়কে এনে দেবো আমি, বাকিটা আপনার কাজ। গুড, টাকাটা সময় মতো পেয়ে যাবে। আপাতত লাগবে না, তবে স্যার আমেরিকান মাফিয়া মিট করতে যাচ্ছে, কি করব? এখন তাকে বারণ করো। ঠিক আছে। রাজ কথাটা বলে শুভ্রকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাজ শুভ্র নামের একজন মাস্তানকে এই শহরে নিয়ে এসেছে। রাজের কাছের লোক, তবে টাকার জন্য সবকিছু করতে পারে। শুভ্র কখনো কোনো এলাকাতে গেলে সে চুপচাপ বসে থাকে না। সে তার মস্তানি মনোভাব দেখাতে থাকে। কাজের মাধ্যমে সে তার মস্তানি দেখায়। রাজ বলল, আদনান সাহেবের ছবি তোমাকে দিয়ে দেব, তুমি এখন যাও, ওকে তুলে আনতে হবে। আমি ছেলেপুলে নিয়ে এলাকা ঘুরে দেখি। শুনেছি এই ঢাকা শহরে অলিগুলি খুব একটা ভালো না, পাতি মাস্তানে ভরা। দেখি তাদের সাথে একটু দেখা করে আসি, তারা কেমন মাস্তান আমি দেখতে চাই। শুভ্র কথাটা বলে পার্টি অফিস থেকে বেরিয়ে যায়। রাজ গম্ভীর হয়ে থাকে। সে কিছু একটা করার প্ল্যান করছে। ওর প্ল্যানে যে সবাই শেষ হতে যাচ্ছে এটা ভেবে রাজ হাসতে থাকে। কিন্তু কি করবে, কিভাবে শুরু করবে সে আপাতত সাজাতে পারছে না কিছু। নেহার ঘুম ভেঙেছে খানিকটা সময় আগে। চোখ কচলে সামনে তাকাতে দেখে নিলয় সোফাতে শুয়ে আছে। নেহা রাতে ঘুমিয়ে পড়েছিল ওর রুমে। পরে কখন নিলয় এসেছিল সে জানে না। নিলয় এসে সোফাতে ঘুমায়। নেহা কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। কি অদ্ভুত, একই বাড়িতে দেশের টপ মস্তান আবার সেরা পুলিশ থাকছে, কিন্তু প্রমাণের অভাবে মস্তানটাকে পুলিশ ধরতে পারছে না। আবার ভালোবাসার জন্য মস্তান পুলিশকে মারতে পারছে না। নেহা উঠে নিলয়ের কাছে গেল। বালিশের নিচ থেকে পিস্তল নিয়ে নিলয়ের কপালে ঠেকালো। ট্রিগারে চাপ দিতে যেও থেমে যায় নেহা। কয়েকবার সে ট্রিগার চেপেও বিরত থাকে। একসময় নেহা বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে আসার প্রস্তুতি নিল। নিলয় তখনই নেহার হাত টেনে ধরে। নেহা চমকে যায়, লাফ দিয়ে ওঠে। নিলয় মুচকি এসে বলে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, মারবে না আমাকে? কখন থেকে পিস্তলটা কপালে ঠেকিয়ে রাখলে? প্রেমে পড়লে নাকি আমার? জেগেই ছিলি, জেগে থেকে আটকালি না কেন আমাকে? মেরে ফেলতাম তো। জেগেছিলাম না, স্বপ্ন দেখছিলাম। তুমি এসে আমাকে জড়িয়ে ধরেছ, কিন্তু তখন যেন কিসের একটা শীতল স্পর্শ কপালে অনুভব করি। বস্তুটা আমার অচেনা নয়। পিস্তল থেকে বের হওয়া বুলেটের গন্ধ নলের ঢোকায় লেগে থাকে। গোলাকৃতির বস্তুটা যে আমার খুব প্রিয়। বুঝেছিলাম এটা ভালোবাসার স্পর্শ নয়, এটা ভয়ঙ্কর বারুদের গন্ধ। তাছাড়া আমি জানতাম তুমি মারবে না, সেজন্য কিছু বলিনি। বুদ্ধিমান তুই অনেক, তোর সেন্স অফ হিউমার বেশ স্ট্রং। কিন্তু চিন্তা করিস না, তোকে এভাবে মারবো না, সামনে থেকেই মারবো। তোকে অজান্তে বা পেছন থেকে মেরে বীরত্ব দেখাতে চাই না। হতেও পারে আমার সামনে তুমি নিজেই দাঁড়াবে, তবে মারতে নয়। আমার দিকে আসা গুলিটা তুমি হাসি মুখে নিজের বুকে পেতে নেবে। এমনটা কখনো হবে না। ভুল মানুষকে তো তুই ভালোবাসা দেখাচ্ছিস। আমার মন অনেক শক্ত। ভালোবাসাটা তো তুমিই দেখিয়েছ, ভালো লাগাটা তো তুমিই শিখিয়েছ। কেউ ঠকাতে ভালোবাসে, কেউ ঠকতে ভালোবাসে, আর আমি মাইন্ড গেম খেলতে ভালোবাসি। তবে তোমার মতো ভালোবাসা নিয়ে খেলতে জানি না, সেটা যত্নে রাখতে জানি। ভুল করছো তুমি। এমনিতেই তোমাকে মেরে ফেলেছি তিলে তিলে, আর এটাই হবে তোমার শাস্তি। তোমাকে মেরে ফেললে তো আর মাইন্ড গেম হবে না। তোমাকে ভালোবাসায় না পাওয়ার বেদনা আস্তে ধীরে মারবো, যেটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু। দেখা যাবে কে কাকে বাঁচাতে চায় আর কে মারতে চায়। তবে আমি ভালোবাসতেও জানি, মারতেও জানি। নিলয় কথাটা বলে নেহাকে কাছে টেনে নেয়। এক টানে নেহাকে বুকের সাথে চেপে নেয় নিলয়।
নেহা নিজেকে ছাড়ানোর জন্য মোচড়াতে শুরু করে, কিন্তু নিলয় তাকে বেশ শক্তভাবে জড়িয়ে ধরেছে। নিলয় নেহার মুখের দিকে অগ্রসর হয়, নেহার নাকের সাথে নাক ঠেকিয়ে আলতো করে নাড়াতে থাকে। এক সময় ছুড়ে দেয়। নেহা ছিটকে সরে এসে পিস্তলটা বিছানা থেকে বালিশের নিচ থেকে টেনে গুলি রিলোড করে ট্রিগারে আঙ্গুল দিয়ে নিলয়ের দিকে ধরল। নেহা নিলয়ের চোখের দিকে তাকিয়ে আছে। নিলয় মুচকি হাসছে। নেহা রেগে বলল, তোর এই হাসিটা আমাকে একদিন তোকে মারতে বাধ্য করবে। হাসছিস কেন? ভয় লাগছে না? 2 সেকেন্ড লাগবে ট্রিগারে চাপ দিতে, পিস্তল থেকে গুলি বের হতে আরও 3 সেকেন্ড লাগবে, গুলিটা তোর দিকে যেতে লাগবে 1 সেকেন্ড, তোর কপালে লেগে গুলিটা বের হয়ে মাথার পেছনে দেওয়ালে লাগতে সময় লাগবে 2 সেকেন্ড, তুই ছিটকে ফ্লোরে পড়ে মরে যাবি আরও 2 সেকেন্ডে, তোকে মারতে আমার 10 সেকেন্ডই যথেষ্ট। অথচ তুই ভয় না পেয়ে আমার পিস্তলের সামনে দাঁড়িয়ে হাসছিস। সত্যি তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি। তোমার হাতের পিস্তল 1.19 মানে 9mm ব্লক 17 স্ট্যান্ডার্ড ম্যাগাজিন 6 রাউন্ডের পিস্তল। খুব কাছ থেকে গুলি করলে বুলেট ভিতর থেকে বেরিয়ে বাইরে চলে যাবে। রক্তের আত্মচিৎকার কেউ শুনবে না, তবে মস্তিষ্ক ঠিকই রক্তের আত্মচিৎকার শুনে নিস্তেজ করে দেবে সুন্দর প্রিয় শরীরটাকে। নিলয় আর কিছু বলল না, সে ঘর থেকে বেরিয়ে গেল। নিলয় বাইরে এসে দাঁড়ায়। নেহা রেগে চিৎকার করে ওঠে। নিলয় হাসতে থাকে নেহার রাগী চিৎকার শুনে। আদনান সাহেব নিলয়ের পাশে আসলো। এক বাড়িতে মন্ত্রিসভার লোক, পুলিশ আর টপ মস্তান আছে, অথচ কেউ কাউকে কিছু বলছে না। আদনান সাহেব বলল, নিলয়, তোমাকে একটা কথা বলি। বলুন। মানুষ মারা গেলে আমরা কান্না করি না কেন, বলতে পারবে? এটা কাজের কথা না, সহজ করে কাজের কথাটা বলুন স্যার। বুদ্ধিমান লোক, এর জন্য ভালো লাগে তোমাকে। আমি কবে প্রধানমন্ত্রী হব? সময় ফুরাবে, বেলা হবে ছোট থেকে আরও ছোট, কিন্তু নিলয় যা কথা দেয় তা সে রাখবে। হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমি বাইরে যাচ্ছি। নিলয় বাইরে চলে যায়। আদনান সাহেব মুচকি হাসলেন। মেয়ে জামাই করে নিয়েছে নিলয়কে। মাইন্ড গেমের দুনিয়াতে যে যার মতো করে বোকা বানিয়ে চলতে থাকে, সেই তো বড় ভিলেন। এই জগৎটা বোকাদের নয়, গরিবদের নয়, এই জগৎটা বুদ্ধিমানদের। যারা অন্যকে ব্যবহার করে চলতে পারে তারাই হলো বুদ্ধিমান। নেহা থানায় এসেছে মাত্র। রাকেশ এসে সামনে দাঁড়ায়। নেহা গম্ভীর হয়ে বসে আছে। সাব্বির এসে নেহাকে বলল, ম্যাম, নিলয়কে আপনার বাড়িতে রাখছেন, এবার তাকে ধরা আরও সহজ হয়ে যাবে। আমাকে তুলে নিয়ে সে প্রাণে মারেনি সত্যি, তবে সে ভয়ঙ্কর, এটা বুঝিয়েছে। না, নিলয়কে এবার ধরা সহজ হবে না। বাজ পাখি নিচে বিপদ একবার দেখলে পরের বার সতর্ক হয়েই তবে নিচে আসে, তারপর শিকার ছিনিয়ে নিয়ে চলে যায়। যা করে সাবধানে, আর তোমাদের কাউকে সে মারবে না। তাহলে নিলয় এভাবে হাত থেকে বেরিয়ে যাবে? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আদনান স্যার কেন নিলয়কে বাঁচালো? কিসের ভিতরে তিনি নিলয়কে এইভাবে থানাতে এসে তাড়িয়ে নিয়ে যায়? রহস্যের গন্ধে নাক চুলকানো ছেড়ে রহস্য উদ্ঘাটন করো। নিলয়ের বিরুদ্ধে সব প্রমাণ এবার হাতে রেখে ওকে ধরে আনবো, তারপর দেখি সে কত বড় মাইন্ড গেমার, কে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আপনি পারবেন তো তাকে ধরতে? সে কিন্তু আপনার হাজব্যান্ড হয়, সে আপনার সাথেই থাকছে। তাকে প্রথমবার ধরেছি, তখনও সে হাজব্যান্ড ছিল। তাই এসব না বলে কাজে মনোযোগ দাও। ম্যাম, রাজকেও ধরতে হবে আমাদের। একটা মাইন্ড গেমস খেললে কেমন হয়? কি রকম? রাজের সাথে নীলের ঝামেলা সৃষ্টি করে দিই, তাহলে দুজনকে আমরা এক ডিলে মারবো। ওকে, আগে রাকেশ আর সাব্বির, তোমরা দুইজন রাজের উপরে নজর রাখো, আমি নিলয়কে দেখছি। নেহা আর কিছু বলল না। রাকেশ আর সাব্বির থানা থেকে বের হয়। নেহা চেয়ারে বসে নিলয়ের কথা ভাবতে থাকে। নিলয়ের মধ্যে কোনো ভয় রাগ কিছুই নেই। শান্ত মস্তিষ্কের একজন মানুষ সে, তবে অনেক বুদ্ধিমান। শুভ্র বাইক নিয়ে একটি গলির মধ্যে আসলো। এই গলিটা ছোটখাটো মাস্তানদের যেন একটা আতুর ঘর বলা যায়। শুভ্র বাইক থেকে নেমে দাঁড়ালো। দূর থেকে কয়েকটা ছেলে ওর দিকে এগিয়ে আসে। শুভ্র একটা সিগারেট জ্বালালো। ছেলেগুলো এসে শুভ্রর সামনে দাঁড়িয়ে বলল,
কি মামা, এলাকায় নতুন নাকি? আগে তো এখানে দেখিনি, তাই এখানে কেন? হ্যাঁ নতুন, তবে কেন? এলাকায় ঢোকার জন্য অনুমতি নিতে হবে নাকি? নিতে তো হবেই। এখানে শুধু নিলয় ভাই আর রাজ ভাই আসতে পারো, অপরিচিত কেউ আসবে না, কারণ এটা অনেক ডেঞ্জারাস এরিয়া। পুরনো ভাইদের মনে রেখে কি হবে? নতুন ভাই এসেছে, আর সে কেন এসেছে জানিস? তোদের নিলয়কে তো মারতে এসেছি আমি। শুভ্রকে থামিয়ে ওরা সবাই একসাথে শুভ্রর সামনে পিস্তল বের করে। শুভ্র কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে একা এসেছে আর ছেলেগুলোর হাতে পিস্তল। নিজেকে সামনে নিয়ে গম্ভীর হয়ে বলে, এসব খেলনা পিস্তলের ভয় আমাকে দেখে কিছু হবে না, এইসব নিয়ে ছোট থেকে খেলা করি। ছেলেগুলো শুভ্রকে ঘিরে ধরে। পিস্তল নিয়ে শুভ্রের মাথা সোজা ধরতেই সেখানে হঠাৎ একটি মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটার গায়ে শার্ট পরা। শরীফের দিকে তাকালো একবার। মেয়েটা বলল, ও মজা করেছে, নিলয়ের লোক সে, ওকে কিছু বলো না, তোমরা যাও এখান থেকে। মেয়েটার কথা শুনে ছেলেগুলো সেখান থেকে চলে যায়। শুভ্র মেয়েটার দিকে তাকায়। সে নিজেই অবাক হয়েছে মেয়েটার এমন কথা শুনে। দ্রুত সে মেয়েটার কাছে এসে দাঁড়ালো। মেয়েটার দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করলো, তুমি কে? আর আমাকে এদের থেকে বাঁচালে কেন? কে তুমি? হ্যাঁ, তোমাকে দেখে ইনোসেন্ট মনে হয়েছে, আর তাছাড়া আমি কোনো সাধারণ মেয়ে না, এখানকার সবার মতো মাস্তান আমি। নাম মাহি। আমি শুভ্র, আমি কিলার মাস্তান সব। আমার সাথে কাজ করবে? ঠিক আছে, আমার তো একটাই মিশন, নিলয়কে মেরে ফেলা। ওইটা ছাড়া আমি কোনো কাজই করতে চাই না। ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি আজ 1 বছর, শুধুমাত্র নিলয়কে মারবো বলে। নিলয়কে মারতে ওর দলের সাথেই যোগ দিয়েছে, কিন্তু নিলয়কে কখনো দেখিনি। তুমি এত সহজে নিলয়কে মারতে পারবে না। বেশ মজার ব্যাপার তো। আমি নিলয়কে মারতে এখানে এসেছি, আর তুমি নিলয়কে মারতে চাও? তাহলে আর দূরত্ব কিসের? মিশন শুরু করি, চলো বন্ধু হই। বাট নিলয়ের সাথে কিসের শত্রুতা তোমার? বলো তো। নিলয়কে মারবে তুমি? তবে তোমার সাথে থাকাই যায়, কিন্তু নিলয়কে মারা সহজ না। কেন সহজ না? সবই সহজ। ওর কাছের লক্ষ্যে তুলে আনবো, তাহলেই হয়ে যাবে। ওকে, দেখা যাক তুমি নিলয়কে কিভাবে মারো। মাহির কথা শুনে শুভ্র হাসলো। তবে শুভ্র একটা সঙ্গী পেয়েছে। দুজনেরই একটাই টার্গেট, নিলয়কে তারা মারবে। তবে শুভ্র মারবে টাকার জন্য, আর মাহি কেন মারবে তার কারণ জানা যায়নি। শুভ্র মাহিকে সাথে নিয়ে নেয়। দেখা যাক ওরা দুজন এক হয়ে কি করতে পারে। নিলয় রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। কয়েক মিনিট পর সেখানে অর্করাও চলে এসেছে। তবে নিলয় থেকে দূরে রাস্তার বিপরীত পাশে অর্ক, শিয়াম আর মাসুম দাঁড়িয়ে আছে। নিলয় মেইন রাস্তার পাশে সে দাঁড়িয়ে গাড়িগুলো দুপাশ থেকে যেতে ও আসতে দেখছে। নিলয়ের মনে অনেকগুলো প্রশ্ন, সবটা নিহাকে ঘিরে নয়, তবে নিহাকে নিয়ে একটাই কথা সে ভাবছে। নেহা কি সত্যি আমাকে ভালোবাসেনি? নেহা কেন এমন করলো? ভালোবাসা চেয়েছিলাম, সে তো চাইলে আমাকে এ পথ থেকে ফেরাতে পারতো, কিন্তু না, নেহা আমাকে এই পথে আরও প্রবেশ করিয়ে দিয়েছে। এখন সে আমার আসল রূপটা দেখবে। মাস্তানির শহর বানিয়ে দেবো আমি। নিলয় কথাগুলো ভাবছে। হঠাৎ নিলয়ের পাশে একটা 50 লাখ টাকা দামের গাড়ি এসে থামে। নিলয় একটু ঘুরে তাকায় সেদিকে। 3 জন ছেলে গাড়ি থেকে নামলো। গাড়ির সামনে ডিকিতে এসে দুজনে দাঁড়ালো। 3 জন ছেলের মধ্যে একটু লিডার বোধের ছেলেটা বলল, এই তামান, ওই যে দেখ 2 নাম্বার যে গলিটা দেখা যাচ্ছে, ওটা বারবার একটু এড়িয়ে যাবে। ইংলিশ ভালো পাবে, আবার সুন্দর মেয়েও পাবে। ওখানে যে কুদ্দুসকে আবার নাম বলবি, বলবি যে ফারহাত এসেছে, তার 3টে কোচি মেয়ে পাঠিয়ে দেওয়া যেন। আর এখন দামে ইংলিশ মদের বোতল 3টে নেবি। মাম্মা, আজ তাহলে রাতে খেলা হবে? খেলা হবে। দেশ এসে কি করলাম? বাপের টাকার ক্ষমতা যদি মানুষকে না দেখায় তাহলে কি চলবে? জলদি যা। তোরা দাঁড়া, আমি আসছি। নিলয় 3 জনের কথা শুনে মুচকি হাসলো। সেখানে থেকেও পা বাড়াতেই শুনতে পেল, বাবা 2 দিন ধরে একবেলা করে কোনো রকম আমার মায়ারে নিয়ে আধা পেটে আছি, মানুষের কাছে যায় হাত পাততে পারি না। এর লাইগা চা বানাইয়া আনছি। আমার মায়া ভালো চা বানাইতে পারে, এ চা বানাইয়া দিছে, আমি বেচতে আইছি। 1 কাপ খায়া দেখেন, খুবই ভালা হইব। নিলয় তখনও চলে যাচ্ছিল, কিন্তু গাড়ির ডিকিতে বসে থাকা ফারাদ নামের ছেলেটা চিৎকার দিয়ে বলে ওঠে, শালা হারামি, তোর চায়ের আমি, তুই জানিস কয় লাখ টাকা দামের গাড়িতে তুই 2 টাকা চা ফেলেছিস? তোর চা সহ তোর একটু আমি। ফারাদ কথাটা বলে বুড়ো লোকটার গাড়ি দুটো চোর বসিয়ে দেয়। সাথে সাথে আশেপাশে থাকা কিছু লোকজন দূর থেকে ফারাদদের দেখতে থাকে। বয়স্ক লোকটা চর খেয়ে দূরে ফুটপাতের উপরে যেয়ে পড়ে। নিলয় ঘুরে তাকায়।
বয়স্ক লোকটার হাত থেকে চায়ের ফ্লাক্স রাস্তায় যেয়ে পড়ে। কাত হয়ে পড়া ফ্লাক্স থেকে সব চা নিচে রাস্তার উপর গড়িয়ে পড়তে থাকে। দুর্ভাগ্যবশত চায়ের ফ্লাক্স থেকে চা বের হওয়ার সময় ফারাদের দামি প্যান্টের উপরে যেয়ে পড়ে। ফারাদ বসা থেকে নিচে নামে। দামি প্যান্টে গরম চা পরে প্যান্ট তো নষ্ট হয়েছে, তার উপর গরম চায়ের কারণে পায়ে ফোসকাও যেন পড়ে গেছে। জীবন এগিয়ে আসে লোকটার দিকে, চায়ের ফ্লাক্সে জোরে একটা লাথি দেয়। ফ্লাস্কা ছিটকে বুড়ো লোকটার কপালে চেয়ে রাখে। তখনই কপাল ফেটে রক্ত বের হয়। মাসুমেরা দৌড়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ালো। জীবন লোকটার কাছে যায়। বুড়ো লোকটার গলায় একটা গামছা ঝুলানো আছে। জীবন যে লোকটার হাতে বুট জুতোর চাপ দেয়। বুড়ো লোকটা জোরে চিৎকার দিয়ে ওঠে। কতগুলো লোক পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। নিলয় কোমরে হাত দিয়ে পিস্তল বের করে এগিয়ে যাবে, তখনই অর্ক বলে, ভাই প্লিজ যেও না, তুমি গেলে ছেলেগুলো এখানেই মরবে। আবার উনি থানায় যাবে। নেহা কিন্তু এবার আর কোনো সুযোগ দেবে না, সে কিন্তু সুযোগের অপেক্ষাতে আছে। আমাকে ছেড়ে দে, নেহাকে তো পরে দেখবো, শালাগুলোকে আগে। নিলয় কথাগুলো বলে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নিলয়কে ওরা তিনজন আটকায়। ফারাদ গাড়ি থেকে নামে। বুড়ো লোকটার কাছে যেয়ে গালে আরো একটা চর বসিয়ে দেয়। লোকটার দাড়ি ভর্তি মুখ বেয়ে যেন কষ্টের নোনতা অশ্রু নিচের দিকে গড়িয়ে পড়ে। ফারাদ বলে, শালা তুই জানিস তোর কলিজা থেকে আমার কাপড় আর গাড়ির দাম বেশি, এর মূল্য কত জানিস তুই? শালার গরিব ছোট লোকের জাত। বাবা আমারে মাপ কইরা দেন, আমি বইরা মানুষ, ভুল হইয়া গেছে। আমারে মাইরো না, ঘরে একখান মায়া আছে, তারে বিয়া দিতে হইব। হের লাইগা টাকার দরকার, চা বিক্রি করতে আইছি। চুপ শালা, তোর মেয়েকে সহ তোকেও বুঝিয়ে দেবো আমি কেন। তোর মেয়ে আমার লগে পাঠিয়ে দেবে, একেবারে অনেক টাকা পাবি। কি ক বাবা, আমার মেয়ে অমন না। চুপ কর, তোর মেয়ের আমি বিক্রি করিয়া দেবো, টাকা পাবি, বুঝেছিস? না ওঠ, তোর মাইয়া রে নিয়ে আয়। জীবন যা ওর সাথে, ওর মেয়ে আনবি, না হয় হালার পুত্রে গাড়ি কিনে দিতে হবে, নয়তো এখানে ওর পিস মারবাম। বাবা দয়া করো, আমার মেয়েটাকে ছাইরা দাও, আমি গাড়ি পরিষ্কার করে দিচ্ছি। তোরে আমি এখনই গুলি করে মারবো, বুঝেছিস? যা বলছি কর শালা। তমাল চলে আসে সেখানে। কাহিনীটা বুঝতে পেরে বুড়ো লোকটার গায়ে দুঘা দিয়ে দেয়। এক ধাক্কা দিয়ে লোকটারে তার বাড়ির দিকে যেতে বলে। লোকটা করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলেগুলোর দিকে, আশেপাশেও তাকায়, কেউ এগিয়ে আসছে না। নিলয় আর ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, অর্কদের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বুড়ো লোকটা হেঁটে যেতে থাকে। নিলয় যেয়ে পিছন থেকে লোকটার হাত টেনে ধরলো। লোকটা না ঘুরিয়ে বলল, আমার জীবন গেলেও আমি তোমাদের কাছে আমার মায়া দিব না। আমারে মাইরা ফেলাও, তবুও দিব না। বুড়ো লোকটার হাত একটা ছেলে এসে ধরেছে। ফারাদ সেদিকে তাকিয়েছিল। সাদা সাদা দেখতে একটা ছেলে নিলয়। নিলয় বুড়ো লোকটার হাত ধরে টেনে সামনে নিয়ে আসে। লোকটা দেখে একটা মায়াভরা চাহনি ছেলে ওনার হাত ধরে আছে। নিলয়ের দিকে তাকিয়ে জীবন বলল, কে রে তুই? কে? কোথা থেকে আসলি এখানে? হাত ছাড়, লোকটার মেয়েটাকে একটু চোখে দেখতে দে, ছাড় আর এখান থেকে চলে যা। কি ব্যাপার মা, তোরে না হাত ছাড়তে বললাম? কানে কি তোর সমস্যা? আবে এই হালার পোটা কে রে? এই ভাই তুই কে? যা সর, ওই চাচাম। হালা তাড়াতাড়ি যা, টাকা নিয়ে আয়, না হয় তোর মায়াডার পাঠিয়ে দেব, নইলে তোর বাড়ি শুদ্ধ সব কিছু ভেঙে চুড়ে ফেলবো। আমারও তো চিনিস না, যা যা, দেরি করিস না তো। নিলয় লোকটাকে একটু কাছে টেনে নিল। নিজের পকেট থেকে একটা রুমাল বের করে লোকটার কপালে থাকা লাল রক্ত মুছে দিতে থাকে। লোকটা অবাক দৃষ্টিতে নিলয়ের দিকে চেয়ে আছে। কি অজস্র মায়া ছেলেটার মুখে! অন্যের কষ্টে ছেলেটার মুখ করুণতায় ভরে গেছে, কিন্তু চোখে যেন তার হিংস্রতা, ঠিক যেন মধ্যরাতের গর্জনে থাকা হিংস্র মাংসকে হায়নার মতো, যা লোভাতুর কুকুরদের জন্য এক বর্বর প্রতিশোধ। এই হিংস্রতা সামলাতে বিশাল ধীরের কারো প্রয়োজন। কি ব্যাপার ভাই, ওরে তো আজকেই মেরে ফেলবো, কথা শুনতে পাচ্ছিস না? বা তোরে তো। তমাল কথাটা বলে এগিয়ে আসে, হাতে মদের বোতল। নিলয়ের খুব কাছে এসে দাঁড়ায়। নিলয়কে একটা ধাক্কা দেয় তমাল। নিলয় তমালের দিকে তাকায় না। ধাক্কা খেয়ে সে বুড়ো লোকটার ময়লা পুরনো গামছা
কাছে যেয়ে দাঁড়ায়। মাটি থেকে গামছাটা তুলে নিয়ে বুড়ো লোকটার কাছে আসে। গামছাটাতে একটা ঝাড়া দিয়ে বুড়ো লোকটার গলায় গামছাটা সুন্দরভাবে পেঁচিয়ে দিয়ে ওনার ঢিলে ঢালা ময়লা শার্টের বোতাম লাগিয়ে দেয়। লোকটা যেন স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। তোমার মালটা মনে হয় ভালোভাবে কথা শুনবে না, আমি দেখছি ওরে। ফারাদ কথাটা বলে গাড়ির কাছ থেকে এগিয়ে আসে। ওর কোমর থেকে একটা বড় চাকু বের করে নিলয়ের কাছে এসে দাঁড়ায়। নিলয়ের জামার কলার টেনে ধরে বলে, আর আমি এটা দেখেছি, সোজা তোর গলায় ধরে জোরে একটা টান দেব, রক্ত বের হয়ে ছটফট করে মরবে, বুঝেছিস? দেখ ভাই, তোর জিনিস আমাদের কোনো ক্ষতিও করিস না, তাই ভালো করে বলছি, এলাকাটায় ভালো না আর আমারও ভালো না, চুপচাপ এখান থেকে চলে যাও। তোকে কে বললো আমি ভালো? নিলয়ের কথা শুনে চমকে যায় ওরা। গম্ভীর কণ্ঠস্বর, চোখ দুটো যেন সিংহের হায়নার মতো গর্জন করছে ভিতর থেকে। কিন্তু তমাল আর সহ্য করেনি। সে দৌড়ে এসে মদের বোতল দিয়ে নিলয়ের মাথায় আঘাত করতে যাচ্ছিল। নিলয় জোরে একটা ঘুষি দেয় তমালের নাক বরাবর। তমাল ধপ করে নিচে পড়ে যায়। মদের বোতলটা নিচে পড়তেই যাচ্ছিল, তার আগে নিলয় সেটা ক্যাচ নিয়ে নেয়। আশেপাশের সবাই শুধু ওদেরকে দেখছে। অর্ক আস্তে করে বলে, এরা এবার গেল। দেখ আর মজা নেই এবার। নিলয় মদের বোতলের ছিপি খুলে ফরাদের দিকে তাকায়। ফরাদ যেন আরও রেগে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় মদের বোতলের থেকে গন্ধ নিয়ে নাক ছিটকালো একটু, তারপর বলল, দুনিয়াটা হলো একটি রেলগাড়ি। প্রতিদিন শত শত মানুষ রেলগাড়ি থেকে মৃত্যু নামক স্টেশনে নেমে যায়। কার কখন রেলগাড়ি থেকে নামতে হবে এটা ঠিক করে দেয় সৃষ্টিকর্তা আল্লাহ। আর সেই স্টেশন থেকে মেন ঘর মানে কবরে পৌঁছে দিয়ে থাকে কিছু মানুষ। তোর লাশ কোথায় পড়ে থাকবে সেটা কেউ জানবে না, শুধু নিজেকে প্রস্তুত রাখবি, তোকেও মৃত্যুর স্টেশনে দুনিয়া নামক রেলগাড়ি থেকে নামতেই হবে। তোরে আমি দেখে নিস পরে, নিলয় আমার নাম, খোঁজ নিস একটু, তোকে কিছু বললাম না। নিলয় বোতল উপুর করে ফারাদের দামি কাপড়ে ঢেলে দেয়। ফারাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয় পুরো বোতল শেষ করে খালি বোতল ফারাদের গাড়ির কাছে ছুঁড়ে মারে। গাড়ির কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিলয় সেখান থেকে বুড়ো লোকটা চায়ের ফ্লাক্স উঠিয়ে নিয়ে চলে আসে। জীবনে সে ফারাদের পাশে দাঁড়ায়। কিরে ভাই, ও চলে যাচ্ছে, কিছু বলিস না কেন? ফোন বের কর, বাবাকে কল দে এখনই। জীবন ফোন বের করে। ফারাদের বাবার কাছে ফোন দেন। হারুন সাহেব ফোন রিসিভ করে। ফারাদ উত্তেজিত কণ্ঠে বলে, বাবা, আমি ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেলবো, আমার সামনে আমি ওকে দেখতে চাই, কত বড় করে যা, ও আমার বন্ধুকে আর আমাকে মারে। কে মেরেছে আর কি হয়েছে? এভাবে উত্তেজিত হয়ে কথা বলছিস কেন? চিনি না ছেলেটাকে, কি যেন নাম, ও নিলয় নাম বলে গেছে। কুত্তার বাচ্চাকে আমি কুকুরের মতো করে মারবো, আমাকে ওর চাই, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। নিলয়কে আমার সামনে চাই। কি এত বড় সাহস ওর? আমার ছেলেকে মারবে? আমি খোঁজ নিচ্ছি কেসে, ওর বাসা থেকে তুলে আনবো। জানে না কার ছেলের গায়ে হাত দিয়েছে। দলের সাধারণ সম্পাদক আমি, আমার ছেলেকে মারবে? এত বড় কলিজা কার আছে? বাড়িতে আয়, আমি দেখাচ্ছি। হারুন সাহেব ফোন কেটে দিলেন। রাগে ওনার সারা শরীর যেন জ্বলতে শুরু করেছে। জ্বলবেনই বা না কেন, একমাত্র ছেলে ফারাদ। হারুন ফোন দেয় রাজকে। রাজ হলো আকাশ স্যারের ডান হাত। সব মন্ত্রীরাই কোনো না কোনো মস্তানকে পুষে রাখে, সময় মতো গোপনে তাদের দিয়ে কাজ চালায়। রাজ হারুন সাহেবের ফোন পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। স্যার, আপনি হঠাৎ কল দিলেন যে? কোনো সমস্যা হয়েছে কি? এই নিলয়টা কে? তাকে খুঁজে বের কর। নিলয়কে আমার চাই। আমার ছেলেকে সে মেরেছে। নিলয়কে খুঁজে বের করে এনে দে এক্ষুনি, নাহলে। নিলয়? মানে কোন নিলয়? আপনার ছেলেকে মারার ক্ষমতা ও সাহস একমাত্র মাস্তান নিলয়েরই থাকবে, আর কোনো নিলয়কে তো দেখছি না। তাকেই এনে দে আমার কাছে, আমি ওকে গুলি করে মারবো। চিন্তা নাই, ফারাদকে পাঠিয়ে দিন। আপনিও আসুন, আদনান সাহেবের লোক নিলয়। কি আমাদের আদনান? সালাকে এক্ষুনি পার্টি থেকে বহিষ্কার করব। না স্যার, তার কোনো দরকার নেই। আদনান সাহেবকে আজ রাতে আমরা তুলে আনবো, সেখানে নিলয় আসবেই। রাতে সবাইকে নিয়ে আমার ভাঙা বাড়ির গোডাউনে চলে আসুন। রাজ ফোন কেটে দেয়। হারুন যেন একটু শান্ত হয়ে বসে। ফারাদ আরও উন্মাদ হয়ে যায়। সবার সামনে একটা লুজার দেখতে ছেলে এমন করে তাকে অপমান করবে কখনো ভাবতেও পারেনি। নিলয়কে সে মারবেই। ফারাদ নিলয়কে মারার একটা বড় সুযোগ
কল্পনাতে ভাবছে। নিলয়কে না মারা অবধি যেন শান্তি আসছে না ওর মনে। নিলয় বুড়ো লোকটাকে সেখান থেকে নিয়ে রাস্তার পাশে বসালেন। লোকটা নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় অর্কতের দিকে তাকিয়ে ইশারায় বলে, রুটি আর কলা নিয়ে আয়। ওরা চলে যায় সেখান থেকে। নিলয় চুপচাপ বসে আছে লোকটার সাথে। সামনের দিকে তাকিয়ে আছে নিলয়। কে তুমি? আমারে বাঁচাইলা কেন? সবাই তো আমারে মারতে দেখছিল, আমারে তো কেউ বাঁচাইলো না। তুমি কেন গেছিলা আমারে বাঁচানোর লাইগা? ওরা ভালো পোলা না, আমার মায়ারে ওরা বাজে কথা কইতাছিল। আমি সাধারণ একটা ছেলে, আপনার নাম কি? আমার নাম হাশেম। তোই আমি এককালীন সময়ে প্রাইমারি স্কুলের ঘন্টা বাজাইতাম। একদিন ওই স্কুলে হেড স্যার একটা গণিত বোঝাইতে পারছিল না, আমি সেটাই দেখা ছাত্রদের বুঝাইয়া দিছিলাম। স্যার এইসবের লাইগা অপমানিত হইয়া যান। বাচ্চাদের মা বাবা কইতেছিল একজন দপ্তরি হইয়া পড়া শিখাইছি হেড স্যারকে। ছাত্ররা ভালোবাসা সেই দিন আমারে নাম দিছিল মাস্টার মশাই, কিন্তু হেড স্যারের লেগা 2 দিন পর আমারে সেইখান থেকে বের কইরা দিছিল। তাই আমারে তখন থাইকা সবাই মাস্টার মশাই বইলা ডাকে, চিনে আমারে। ও। অর্করা এক প্যাকেট খাবার, রুটি আর কলা কিনে এনে নিলয়ের কাছে দেয়। শিহাম চাও সাথে করে এনেছে। নিলয় চায়ের কাপ লোকটার পাশে রেখে প্যাকেট থেকে রুটি বের করে ওনার দিকে বাড়িয়ে দেয়। মাস্টারমশাই রুটির দিকে একবার তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকায়। নিলয় লোকটার চাহনি দিকে মনে মনে হাসে, কারণ লোকটা ভাবছে নিব কি নিব না। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকে যারা গরিব নিম্নবিত্ত। তারা না পারে কারো কাছে হাত পাততে, আবার না পারে অপমানিত হতে। তাদের আত্মমর্যাদা অনেক বেশি। নিলয় মাস্টার সাহেবের আত্মমর্যাদা বোধ দেখে বলে, পৃথিবীতে মানুষেরা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে। 5 টাকার রুটির জন্য 5 ঘন্টা কাজ করতে হয়। হাত থেকে 5 টাকা রুটি পড়ে গেলে কেউ এসে তা তুলে দেবে না, বরং সেটা তুলে খেতে গেলে সবাই হাসবে, মনে মনে বলবে যে 5 টাকা দামের রুটি পড়ে গেছে মাটিতে, সেটা আবার তুলে খাচ্ছে। পৃথিবীর কিছুই নিজের হয় না, জোর করে ছিনিয়ে নিতে হয়, না হলে ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। আমি ভালোবাসতেও জানি, জোর করে ছিনিয়ে নিতেও জানি। সময় আপনাকে শিখাবে কি করতে হবে। স্বার্থ ছাড়া খেতে দিচ্ছি, খেয়ে নিন মাস্টারমশাই। সময় আর সুযোগ দুটোই কাজে লাগাতে হয়। সময় গেলে সাধন আর সুযোগ গেলে অর্জন কোনোটাই হয় না, তাই খাবার খেয়ে নেন। তুমি অনেক সুন্দর কইরা কথা বলো বাজান। তোমার মা বাবার নাম কি? তুমি থাকো কই? করোটা কি? এখানে তো দেখিনি তোমারে। নিলয় হাত থেকে রুটির প্যাকেট মাস্টারমশাইয়ের হাতে দিলেন। এরপর গম্ভীর হয়ে বসে রইল সে। ডান হাত মুষ্টিবদ্ধ করে সে, উড়ুতে কিল দিতে শুরু করে। নিলয়ের মা বাবা কে সে নিজেই জানে না। কিভাবে আদনান সাহেবের সাথে পরিচয় সেটা রহস্য হয়ে আছে। নিলয় মাস্টারমশাইয়ের দিকে তাকায়। উনি চায়ের সাথে রুটি ভিজিয়ে খাচ্ছেন, মুখে লম্বা সাদা দাড়ি তার। লোকটা খেতে খেতে বলে, তুমি অনেক ভালো একটা পোলা। তুমি ওদের সাথে ঝামেলা না করলেই পারতা। ওরা খারাপ পোলা। তোমারে মাইর দিতে আইব। ওইখানে আমার বাসা, আমি এইখানেই থাকি, চা বিক্রি কইরা চলি। আমার মায়ার নাম রূপা। রূপা অনেক সুন্দর কইরা চা বানায়, দেখতে অনেক সুন্দর, পরিল্লাহান দেখতে। নিলয় অর্কের দিকে তাকায়, মুচকি হাসে। মাস্টারমশাই, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কুকুর যতই হিংস্র হোক, তাকে দেখলে লাঠি নিয়ে এসে তাড়িয়ে দেয় মানুষ, কিন্তু ঘুমিয়ে থাকা সিংহকে দেখলে তার গর্জনের আগে পালিয়ে যায়। মানুষ হলো একটি ব্যবহৃত দ্রব্য, দুর্বলদের উপরে শক্তি প্রয়োগে নস্টালজিক সুখ খুঁজে পায়। চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ের জন্য ছেলে পাবেন। তোমার কথা বুঝবার পারি আমি, কঠিন করে কথা বলতাছ। আমি কিন্তু অশিক্ষিত না বাজান। পেটের দাসে এই বয়সে রাস্তায় ঘুরা বেড়াই। রাস্তার কুকুরগুলো রাত দিন ঘেউ ঘেউ করে, কাছে আসবার পারে না, কিন্তু সিংহ শিকার ধরার লাইগা ঝাঁপাইয়া পড়ে। মাস্টারমশাই নিলয়ের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। হঠাৎ একজন মহিলা সেখানে আসলেন। মাস্টারমশাইয়ের মতো জীর্ণশীর্ণ নন তিনি, বেশ সুস্থ সবল দেখতে তিনি। মহিলাকে দেখে মাস্টারমশাই বসা থেকে উঠে দাঁড়ালেন। মহিলা বলতে শুরু করলো, ওই কুত্তা, তরে যে কইছিলাম টাকা নিয়ে বাড়িতে আইতে হনসনি কেন? কাজ কাম না কইরা বড় লোকেদের লগে কথা কস কেন? টাকাও তো হাতায় নিতে পারোস না। টাকা কই?
চা তো নাই তোর কাছে, রুটি কই পাইছোস? ও হেই পোলা কিনা দিছে, কেন দেব সে? মাইয়ারে হের লগে ভাসানো চিন্তা করছোস? তরে আইজা আমি বোঝাবো, বাড়িতে চল। মাস্টার মশাইয়ের হাত ধরলেন মহিলাটি। মাস্টার নিলয়ের দিকে আরো করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে থাকে। হাতে থাকা আধ খাওয়া রুটিটা রাস্তার উপরে ধুলে পড়ে যায়। নিলয় একবার অর্কদের দিকে তাকায়, আরেকবার মহিলার সাথে চলে যাওয়া মাস্টার মশাইয়ের দিকে তাকায়। কি হলো বোঝার চেষ্টা করে সে, কিন্তু বুড়ো লোকটা ইশারায় নিলয়কে এখান থেকে চলে যেতে বলে। নিলয় কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে। মহিলাটি তাকে নিয়ে চলে যায়। ভাই, বসে না থেকে চলে যাই। মাস্টারের উপর নজর রাখ, ওই ছেলেগুলো এসে মনে হচ্ছে ঝামেলা করবে। আরে গরিব মানুষ ভাই, সব কিছু ভাবলে চলে, বাদ দাও এখন। লিস্ট বানিয়েছিস? আদনান, রাজ, আকাশ, আরও সামনে কে কে আসছে লিস্ট বানাতে থাক। আচ্ছা এখন চলো তো। নিলয়রা চলে আসে সেখান থেকে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।